আলহামদুলিল্লাহ, আমি অশেষ শুকরিয়া জানাচ্ছি আপনাদের এই অনুষ্ঠান FM 90.4 কিবরিয়া ভাইয়ের শো। আমি ম্যাক্সিমাম সময় শুনি বিভিন্ন ধরনের জীবন গল্প। জি। তো শুনে শুনে একটা সময় আমার মনে হলো যে আমার জীবন গল্পটাই এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়েছে, যেটা এই প্ল্যাটফর্মে এসে আমি উপস্থাপন করা আমার উচিত আমার ব্যক্তি জীবনের জন্য। ওকে। তো আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি অশেষ শুকরিয়া জানাচ্ছি এবং আপনাদেরকে আন্তরিকভাবে অভিবাদন জানাচ্ছি। থ্যাংক ইউ। বলুন। আমি আমার ছোটবেলা থেকে একটু বলি। নিশ্চয়ই। আমার জন্ম ভোলার চরপেশন উপজেলা। আমার বাবা একজন সৎ ব্যবসায়ী ছিলেন। তো বাবা অনেক রাগী একজন মানুষ। তো আমাদের ভোলা জেলায় একটা বন্যা হয়। তো বন্যাতে আমার দাদা বাড়ির অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়, দাদারা একটু নিঃস্ব হয়ে যায়। তখন আমার বাবা যখন ক্লাস 10-এ পড়ে, 10 পড়া অবস্থাতেই আমার বাবা ব্যবসায় লেগে যায়। তখন আমার নানা ছিলেন প্রতাপশালী, মানে ব্যবসায়িক দিক থেকেও ভালো, দাপটের দিক থেকেও খুব একটা ভালো পরিবারের লোক সে। তো আমার নানা বড় ব্যবসায়ী ছিলেন। সেই সুবাদে আমার বাবা আমার নানার কাছে ব্যবসায়িক কাজকর্মের জন্য আসতেন। নানার বড় ব্যবসা ছিল, ওইখান থেকে মাল নিয়ে আমার বাবা ছোটোখাটো একটা ব্যবসা করতেন আর কি। তো এরকম করে করে আমার মা যখন ক্লাস 6-এ পড়ে, আমার মা খুব সুন্দরী, আমার মা খালারা খুবই সুন্দরী। তা আমার বাবা দেখে পছন্দ করলো। তো করার পরে আমার নানাকে তার বন্ধু বান্ধব দিয়ে জানানো হয়েছে যে এরকম আমি তাকে বিয়ে করতে চাই। তো যাই হোক, নানা রাজি হলো। তো অনেক কষ্ট পরিশ্রমের মধ্যে দিয়ে তাদের এই সংসার জীবন শুরু। তখন আমার বাবা ছোট একটা ব্যবসা দিলেন। আচ্ছা। দিয়ে খুব কষ্টের মধ্যে তাদের সংসার। আমি আমার মার কাছে গল্প শুনছি যে আমার বাবা বিয়ের পরে 100 টাকা একটা রুম ভাড়া করে থাকতেন। 100 টাকা রুম ভাড়া করে থাকতেন, কিন্তু তাদের এতই আন্তরিকতা ভালোবাসা ছিল যে এটাকে কিছুই মনে হতো না। একটা পর্যায়ে আমার বাবা ধাপে ধাপে ব্যবসার দিক থেকে খুবই অগ্রসর হতে থাকলেন। মানে আমি জন্মের পরে নাকি খুব সুন্দর হয়েছি। আপনি বাবা আমার প্রথম সন্তান ছিলেন? আমি বাবা আমার প্রথম সন্তান। ওকে। তো আল্লাহর রহমতে সে একটা সময়ে আমাদের ভোলা চরপেশন উপজেলা, সেখানে আমার বাবা একজন সৎ ব্যবসায়ী এবং খুব নাম করা হয়ে গেল। কিসের ব্যবসা করতেন উনি? কসমেটিক্সের ব্যবসা ছিল। ওকে। খুব ভালো অবস্থা। আস্তে আস্তে ধাপে ধাপে, আমার জন্মের সময় কোনো বাড়িঘর ছিল না আমাদের। তো তার পরবর্তীতে আমাদের ইনশাল্লাহ বাবা বাড়ি করলেন, ব্যবসা। এরই মধ্যে কিন্তু আমার বাবা খুব রাগী। আমার বাবা এতটাই রাগী ছিল যে আমরা সামনে গিয়ে কথা বলতে পারতাম না। আমরা 3 ভাই বোন, আমি বড়, আমার ছোট 2 ভাই। তো সেদিক থেকে আমার বাবা একটা জিনিস ভালো ছিল না, সেটা হলো বাবার ব্যবসার দিকেই বেশি খেয়াল ছিল। আমার ভাই 2টা বড় হওয়ার পরেই সে শুধু ব্যবসার দিকেই নেবে, পড়াশোনা করাবে না, এরকম একটা অবস্থা। মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। তো এরকম করে যাই হোক, আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমি এখানে একটা ঘটনা বলি যেটা কেউই জানে না, আজও পর্যন্ত শেয়ার করা হয়নি। হঠাৎ করে একদিন আমার বড় মামাকে পাঠানো হয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমাকে নিয়ে গিয়ে দেখলাম যে মোটামুটি বাড়িতে বিয়ের আয়োজন চলছে। পরে রাতের বেলা দেখলাম যে রাত 11টার দিকে সত্যি ছেলে দেখতে আসছে। এই ছেলেটা হলো আমার নানার খুব প্রিয় মানুষ, আমার নানা ভাইকে একদম পাগল করে ফেলছে। তো যাই হোক, দেখতে আসছে, মামারা কেউ রাজি ছিল না। তো এখন রাতে যখন আসছে ভালো কথা, বিয়ে হবে যদি সেভাবে পছন্দ হয়। তো ছেলেটা আপনার মাদ্রাসার দিক থেকেও সে পড়াশোনা কমপ্লিট করছে, আবার ওই যে জেনারেল লাইনে যেটা করে ওইটাও কমপ্লিট করছে। সে একটা স্কুল এস্টাবলিশ করতেছে তখন। তো আসছে আমাদের বাসায়, পাঞ্জাবি পায়জামা পরে আসছে, আর রাতের বেলা সানগ্লাস চোখে দিয়ে আসছে। ওকে। তো এটা আসার কারণে আমার মামারা মাইন্ড করছে যে এটা কিরকম হলো, রাতের বেলা কেন সানগ্লাস দিয়ে আসলো। তো সর্বশেষ যাই হোক, ফাইনাল রাতের বেলায় তারা আমাকে এঙ্গেজমেন্ট করবে, আমাকে এঙ্গেজমেন্টের জন্য নিয়ে যাওয়া হলো। তো আমার আজও মনে আছে যে লোকটা আমার নানা ভাইকে বলছে যে নানা ভাই, আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি আমার বিয়ের জন্য জীবনে একটা মেয়েকেই দেখব, আর তাকেই আমি বিয়ে করব। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমি একজনকেই দেখলাম, একজনকেই বিয়ের আমার পছন্দ হয়ে গেল। ওকে। তো যদিও ও ছোট, তারপরও যদি পড়াশোনা যতটুকু করতে চায় আমি ওকে ততটুকু পড়াশোনা করাবো, এতটুকু আমি আপনাকে আশ্বস্ত করলাম, আর ওকে আমি ভালো রাখবো সবসময়। ওকে। তো যাই হোক, দেখে আমাকে একটা আংটি পরানো হলো। তো পরে যাই হোক, বাবাও সেভাবে রাজি ছিল না, এখন নানা ভাইয়ের উপরে কথা বলতে পারতেছে না। পরে মামারা দেখি যে একটু কিরকম বলতেছে, এই কি এরকম ছেলে, এরকম সেই। পরে সকালে উঠে আমি রাজি না, আমি আমার বাবাকে একটা চিঠি লিখলাম, বললাম যে বাবা আমি পড়াশোনা করতে চাই। চিঠি লিখলেন মানেটা হচ্ছে বাবাকে সরাসরি বলতে পারবেন? না, পারবো না, বাবা খুব রাগী, আমি সামনে গিয়ে চোখের দিকে তাকিয়ে কথাই বলতে পারবো না। ওকে।
তো লিখলাম যে বাবা আমি পড়াশোনা করতে চাই, আব্বু আমি খারাপ কিছু করব না বা এমন কিছু হবে না যেটাতে আপনার কোনো মান সম্মান নষ্ট হয়, কিন্তু আপনি আমাকে এই বিয়েটা দিবেন না। তো এটা বলার পরে আব্বু যখন চিঠিটা পড়লো তখন বললো যে হ্যাঁ আমার একটাই মেয়ে, ঠিক আছে। আমার আম্মাকে নিয়ে একটু ঝামেলা করলো যে তোমার বাবার কারণে এরকম না, আমি মেয়েকে বিয়ে দিব না। তো যাই হোক ওইখানে আব্বু স্টপ করে দিল, বললো যে আংটিটা ফেরানো হোক, এখানে আর দরকার নেই। পরে কিবরিয়া ভাই যেটা হলো, ছেলেটা এতটাই পাগল ছিল যে 2টা বছর সেই ঘুরতেই থাকলো। এরকমও দেখা গেছে যে বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে থাকতো, 2 দিন পর পরে নানা ভাইকে পাঠাতো আমাদের বাসায়, বলতো যে গিয়ে দেখেন একটু ম্যানেজ হয়েছে কিনা। পরে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার 7-8 দিন আগে আমার বিয়ের কথাবার্তা চলছে, পরে 7 দিনের মধ্যেই আমার বিয়ের অ্যারেঞ্জ হয়ে গেল। তো আব্বু এই বিয়েটাতে তত বেশি একটা রাজি ছিল না। ছেলেটা কি করতো বা কি অবস্থা কিছু জানতেন? ছেলেটা তখন ঢাকায় আমার বাবা জানলো যে ঢাকায় বড় চাকরি করে সে তখনকার সময় 30,000 টাকা বেতন পায়, এরকম কথা শুনছে। এবং ছেলের ঢাকায় জায়গা আছে কিন্তু এখনো বাড়ি করতে পারেনি। তো শোনানোর পরে আব্বু বলছে যে আর আমাদের ওইখানে একটা আছে যে দৌলতখার লোকজন আমাদের ভোলা জেলায় বেশি পছন্দ করে, তো সেদিক থেকে তারা ওইখানকারই লোকজন, সব কিছু মিলে আব্বু রাজি হয়ে গেল। তা আব্বু জানে আমি একটু ভীতু মানুষ, তখন বলছে যে না, অনেক জোরজার করেই আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে অনেক জোরজার করেই আর কি আব্বুকে ম্যানেজ করা হয়েছে। আব্বু বলছে যে আমার মেয়ে তো এরকম গ্রামে থাকতে পারবে না, এরকম কারেন্ট নেই, বাড়ির দরজাটাও ভালো ছিল না। পরে বলে যে না, আমার ছেলের বউ গ্রামে থাকবে না, ছেলেকে বিয়ে করাবো তার সাথে থাকার জন্য। আমার ছেলে ঢাকায় থাকতে একা রান্নাবান্না নিজে করে, সেই বউ তার সাথে থাকবে। তখন আমার আব্বু চিন্তা করলো যে যেহেতু মেয়েকে ঢাকায় নিয়ে যাবে অসুবিধা নেই। তো সব কিছু ঠিকঠাক হলো। তা আমি মিথ্যে বলবো না, আমার আব্বু আমাকে ডেকে জিজ্ঞেস করছে যে তুমি কি বলো। আমি বলছি আব্বু আপনি যেটা ভালো মনে করেন আমি সেটাই ভালো মনে করি, আমি কি বলবো। পরে যাক বিয়ে হলো, বিয়ে হওয়ার পরের থেকেই শুরু হলো এই আমাকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হলো। কিছুদিন পরে আমাকে ঢাকায় পাঠানো হলো। আমার মেজো দেবরটা বাইরে চলে যায়। যখন বিয়ে হলো তখন আপনার বয়স কত? তখন আমার 18 হয়ে গেছে। পড়াশোনা করছিলেন সেই সময়টাতে নাকি একদম বাড়িতে বসা? না, আমি ওই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব আর কি এই সময়টাতে। হ্যাঁ, ওই সময়টাতে ছেলের ঢাকায় বাড়ির জায়গা ছিল কিন্তু বাড়ি করেনি। আর একটা জব করে 30,000 টাকার মতো বেতন পায়। কত সালের ঘটনা এটা? এটা হলো 2004 সালের ঘটনা। ওকে ফাইন। তারপর পরে যাই হোক আমাকে নিয়ে আসা হলো। খুব আদর যত্ন আমার শ্বশুরবাড়িতে, খুবই ভালো, খুব ভালো। এখন কিছুদিন পরে দেখা গেল যে এতটাই আদর করতেছে আমার শাশুড়ি যে একেবারে খাবারটা সামনে নিয়ে দিতেছে, এবং ভালো লাগতো আমাদের বাড়ির থেকে এই বাড়িতে ভালো লাগতো, এরকম অবস্থা। তো আমি আমার শ্বশুর বাড়িতেই থাকতে যেতাম বেশি। কিছুদিন পরে আমাকে ঢাকায় পাঠানো হলো। কিবরিয়া ভাই আমার হলো কি, আমার আব্বু যেহেতু এরকম ছিল, আমি হঠাৎ করে একটা মুক্ত পরিবেশে চলে আসছি বিয়ের পরে, এরকম মনে হয়েছিল। আমি যখন ঢাকায় আসি তখন দেখি যে না, এত স্বাধীন জীবন, আমি তো এরকম স্বাধীনতা পাইনি কখনো। জি। এখন যখন ঢাকায় আসছি দেখলাম যে না, খুব শান্তি। তো এখানে একটু ঘোরাফেরা করতেছি, নিয়ে যাইতেছি এক এক জায়গায়, ভালো। এখন আর আমি ঢাকায় থাকার চিন্তা ভাবনা। ওকে। তো ছুটিতে গিয়ে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আবার ঢাকায় চলে আসলাম। নিয়ে আসতেছে আবার আমার শ্বশুরবাড়ি থেকেই আমাকে পাঠানো হচ্ছে যে যাও থাকো, এরকম। ওকে। তো এরকম করে করে আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম। এসে আপনি শ্বশুরবাড়িতে আসার পরেও লেখাপড়া করার সুযোগ পেলেন? হ্যাঁ, পরীক্ষাটা সামনে ছিল বলে সুযোগটা দেওয়া হলো। ওকে। তো রেজাল্টের পরে আমি ঢাকায় চলে আসি। এখন আমার চিন্তা ভাবনা হলো যে আমি ঢাকায় পড়াশোনা করব। আমাদের এই বিয়েটা কি তাহলে আমরা অ্যারেঞ্জ ম্যারেজই বলতে পারি? জি জি জি। ওকে। আমি বিয়ের আগে আমার হাজবেন্ডকে দেখিনি, আর সেও আমাকে দেখেনি। আচ্ছা। একদম সম্পূর্ণ গার্ডিয়ানরা যেভাবে বলা হয়েছে সেও, আমি না শুধু, সেও ওইভাবেই আমাকে দেখেনি। ও তখন একটা ব্যাচেলর রুমে থাকতো। প্রথমবার এসে দেখলাম, 16-17 দিন ছিলাম। তারপরে আমি বাড়িতে গিয়ে বললাম যে এভাবে তো থাকা যায় না, তো একটা বাসা নেওয়ার জন্য। বাসা নিল। বাসাটা আপনার ওয়াশরুম বাহিরে ছিল, রান্নাঘরটা বাহিরে ছিল। তারপরও কেন জানি মনে হতো যে এটাই মনে হয় অনেক শান্তি, এরকম একটা অবস্থা। তো এখানে এসে ও খুব ইন্টারেস্ট ছিল তখন আমাকে পড়াশোনা করাবে, কলেজে ভর্তি করালো, সব কিছুই ঠিকঠাক চলছে। এরকম করতে করতে হঠাৎ করে 1 বছর শেষে আমি অসুস্থ হয়ে যাই। আমার পেটে টিউমার ধরা পড়লো। হ্যাঁ, পেটে টিউমার ধরা পড়লো। শেষ পর্যন্ত আমাকে অপারেশন করানো লাগলো। তো এই অপারেশনটাকে কেন্দ্র করে, আসলে আমার পেটেই টিউমার ছিল, কিন্তু আমার শ্বশুরবাড়িতে অন্যরকম একটা চিন্তা ভাবনা করছে যে অপারেশন হয়েছে আর বাচ্চা কাচ্চা হবে না, এরকম ঝামেলা হবে।
তো তখন থেকেই তারা মূলত তাদের ছেলেকে কিভাবে কি করবে, আরেকটা বিয়ে দিতে হবে কিনা, বা মানে ঘটনার পর থেকেই অল্টারনেটিভ একটা চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা একদম প্রমাণিত কথা। আমার শ্বশুর বাড়িতে বেশ কিছু কথাবার্তা হচ্ছে, ননদরা এসে ঘরে কান্নাকাটি করতেছে, বলে যে অমুক বাড়িতে গেলাম, আলাপ আলোচনা করলো যে তোমাদের বউর তো আর বাচ্চা কাচ্চা হবে না, এরকম। তো শুনে শুনে খুবই মন খারাপ, কিন্তু আমার শারীরিক অবস্থা এত খারাপ হয়ে গেছে যে ডাক্তার বলছে যে আপনারা 1.5-2 বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তাই করবেন না, এরকম অবস্থা। তো যাই হোক, শুনে শুনে মন এত খারাপ, আমার আব্বু আম্মু চিন্তায় পড়ে গেল যে সত্যিই তো না জানি কি, মানে তাদেরকে বোঝাতেই পারলাম না যে না আমার ওই রকম কোনো সমস্যা হয় না। গ্রামে তো তারা আসলে তাদের দোষও দিচ্ছি না, ওইভাবে চিন্তা করে নিছে। আপনার হাজবেন্ড কি জানতো ওই সময়টাতে? না, হাজবেন্ড জানতো, ও জানতো। আচ্ছা, উনি কি কথাগুলো কানে তুলতেছিল? ও বলতো যে শুনো, তারা বলবেই, আচ্ছা বলবেই, থাক, অসুবিধা না, আমি তো জানি বিষয়টা। ফাইন। পরে আমি নিজের থেকেই মানে খুব বেশি আগ্রহী হয়ে গেলাম যে না, এখন আমার বাচ্চা দরকার। আমি এরই মধ্যে আবার একটা স্কুলে জব নিলাম। মানে আগ্রহী হয়ে গেলেন বেবি নেওয়ার জন্য। এটা কি ইনসিকিউরিটি থেকে এক ধরনের অনিশ্চয়তা, সংসারটা থাকবে কি থাকবে না, যারা এই ধরনের কথা বলতেছে? এটাও ছিল, ইনসিকিউরিটি ছিল। কারণ হলো যে আমার শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি খুব কান্নাকাটি করতেন যে বাচ্চা হবে না, বাচ্চা হবে না, সে ননদরা মুখ কালো করে থাকতে। তো এরকম দেখে দেখে আমার খুব আগ্রহী। আর কি ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আমার না এই ঢাকায় আসার পরে যখন দেখতাম যে মেয়েদেরকে নিয়ে মায়েরা দৌড়াচ্ছে ভিখারি নেচার জন্য, তখন লিখিত পরীক্ষা ছিল, তো দৌড়াইতেছে, কোচিং করাইতেছে, গাইড করতেছে খুব, মানে তখনই আমার স্বপ্ন দেখা শুরু হলো যে মায়েরা তো প্রথমে একটা ছেলে সন্তানই চায়, যে একটা ছেলে হোক। কেন জানি না, আমি মেয়ে সন্তান চাইতাম মনে মনে। আচ্ছা, আমার একটা মেয়ে সন্তান। না, সাধারণত মায়েরা এটা চায়, কিন্তু আমি অনেক মাকে দেখেছি মেয়ে সন্তানই চায়, অনেক মাকে দেখেছি। আমার মতে ছেলে সন্তান চায়, এটা বেশি আমাদের দেশের প্রেক্ষাপটে বেশি। হ্যাঁ, তো এখন আমি মনে মনে শুধু, যদিও আমি জানি যে আমার শ্বশুর পরিবারে ছেলে সন্তানের গুরুত্বটা অত্যাধিক, তারপরেও আমি মেয়ে সন্তান চাইতাম। তো যাই হোক, আমি একদিকে পড়াশোনা করতেছি, একদিকে আমি জব করতেছি, মনে হইতেছে যে শান্তি কোনো শেষ নেই, এরকম অবস্থা। তো শেষ পর্যন্ত দুজনের চিন্তা ভাবনার মধ্য দিয়ে বাচ্চা নেওয়ার একটা চিন্তা করলাম। তারপরে আমি একদিকে জব করতেছি, তখন আমার টিউশনি করার চিন্তা। স্কুলে সবাই টিউশনি করে, এখন আমিও টিউশনি করবো। আমার সংসারটা শুরু, আমার বাবার বাড়ি থেকে আমাকে কিছুই দেওয়া হয়নি। এদিক থেকে আমার শ্বশুর বাড়িতে শুরু হলো ঝামেলা যে আমাকে কিছু দেওয়া হয় না। আর এখানে আমার আব্বুর একটা বড় গাফলতি আছে, যেটা হলো যে আমার বিয়ের সময় সবাই গেছে আমার বাবার বাড়িতে, আমাকে নিয়ে আসছে, কিন্তু আমার শ্বশুর যায়নি। আমাদের ওইখানের একটা কালচার আছে যে শ্বশুরকে পরে, বিয়াইকে পরে খুব আপ্যায়ন করে নিতে হয়, কিন্তু আমার বাবা এটা করে নাই। আচ্ছা, এটা না করার কারণে পরবর্তীতে বাবা এটাকে কোনো গুরুত্বই দিল না। আমি ঢাকায় চলে আসলাম, আর এটা গুরুত্বই দিল না। এখন এটা নিয়ে খুব ঝামেলা শুরু হচ্ছে। আমি এবার বাড়িতে গিয়ে খুব কান্নাকাটি, বাবার সামনে তো কিছু বলার সাহসই নেই, আম্মার সাথে কান্নাকাটি করতেছি যে এটা নিয়ে কথা হচ্ছে। ঠিকই তো, আমার শ্বশুরকে তো ডাকা উচিত, এ করা উচিত, আপ্যায়ন করা উচিত। তখন বাবা পরবর্তীতে 2-3 বার আমার শ্বশুরকে দাওয়াত করলো, কিন্তু আমার শ্বশুর সেটা গ্রহণ করে নাই। কিন্তু এটা তারা মানে কোনোদিনও স্বীকার করে না যে আমার বাবা এটা করছে। দেখে দেখে বাবা বলল যে আমার মেয়ে থাকে ঢাকায়, আমি আমার বিয়াই আমার সাথে, আমার বাবা একটু এক ঘরে মানুষ, যাই হোক, ওইভাবে চিন্তা করে নিছে। কিন্তু এই জিনিসটাই পরবর্তীতে অনেক পরে আমি টিউশনি করতে লাগলাম, তারপরে স্কুলে চাকরি করতে লাগলাম, নিজের পড়াশোনা সবকিছু একই সাথে, এত ভালো লাগতো। তো আমার মেয়েটা হওয়ার 7-8 দিন আগে আমি স্কুল থেকে ছুটি নিলাম। নেওয়ার পরে ওকে ডেট দিল, হলো ডেটের 18 দিন আগে আমার বাচ্চাটা হবে। আমি তো তা জানতাম না, আমি এতটাই অজ্ঞ ছিলাম, আমি ভাবতাম যে মানে ডাক্তার যেদিন বলছে সেদিনই বাচ্চা জন্মগ্রহণ করবে, আচ্ছা, এরকম জানতাম। তো যেদিন জন্ম হবে সেদিন আমি সকালবেলা, আমার খারাপ লাগতেছিল, আমি বললাম যে তুমি অফিসে যাওয়ার সময় আমাকে একটু নিয়ে যাও, আমি স্কুলে যাব। বলে যে না, যাওয়ার দরকার নেই। তো এরই মধ্যে আমি একদিনও, মানে এই যে আমার অসুস্থ অবস্থায় আমার বাবার বাড়ির লোকজনও বলতে পারবে না আমি কিরকম অবস্থায় আছি, বা শ্বশুর বাড়ির লোকজনও বলতে পারবে না, আমাকে দেখে নাই, কিন্তু এমনি খোঁজ খবর হচ্ছে, জানানো হচ্ছে প্রতিনিয়ত। পরে গেলাম, স্কুলে গেলাম, দুপুর পর্যন্ত কাজ করলাম, করে বাসায় গেলাম। এখন দেখি যে না, আমার শরীরটা খুব খারাপ হচ্ছে। পাশের বাসার ভাবিকে গিয়ে বললাম, ভাবি আমার তো এরকম সিমটম দেখা দিচ্ছে, কি করব? বলে যে হাসপাতাল চলে যান। বলার পরে বলে যে তুমি না 3-4 দিন আগে ডাক্তার দেখে আসছো? আমি বলে যে না, ওই বাসার ভাবি বলছে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। পরে বললো যে তাহলে আমি একটা সিএনজি ডাকি। আমি বলে যে না, সিএনজি না, রিক্সায় যাব। আচ্ছা, রিক্সায় যাব, মানে কথা বলতে বলতে যাব, এরকম একটা অবস্থা। তো রিক্সা নিয়ে যাচ্ছি, এই পেইন হচ্ছে, আবার কিছুটা কমতেছে, যখন কমতেছে তখন দুজন গল্প করতেছি, আবার যাচ্ছে এরকম। পরে আমাকে মগবাজার 8 দিন হসপিটাল ভর্তি করানো হলো।
ওইখানে করানোর পরে আমার এই বড় মেয়েটা সারা রাত থাকার পরে পরের দিন জন্মগ্রহণ করলো। ওকে। তো তারপরে আমি যখন স্কুলে খবর দিলাম, ওরা ভাবতেই পারে না যে কি বলে, কালকেও স্কুল করে গেল, ডিউটি করে গেল, এই মানুষটা আজকে বলে যে এরকম অবস্থা। পরে জন্মগ্রহণ হলো, ঠিক আছে, সব কিছুই ওকে হলো, নর্মালি বাচ্চা জন্ম নিল, কিন্তু বাচ্চাটা খুব অসুস্থ ছিল, আচ্ছা। ওয়েট কম ছিল, দেখতে ভালো ছিল না, একদম কুচড়ে ছিল, কিরকম একটা বাচ্চা। তখন মন খারাপ হয়েছে যে আসলে যে আমি এতটা পরিশ্রম করছি, যার কারণেই হয়তো যে আমার কলিগরা মনে বলতো, হয়েছে এটা? আচ্ছা। হ্যাঁ এখন মনে হয় যে এতটা কলিগরা বলতেন যে এত কষ্ট করতে হয় না এই সময়। তো আমি দেখলাম যে আমার শরীরে তো ভালোই সামর্থ্য আছে, আমি করবো না কেন, ঘরে বসে থাকবো কেন। তো কিবরিয়া ভাই আমার একে নিয়ে খুব ঝামেলা পোহাইতে হলো। নাম কি হলো মেয়েটার, যেটা একটু আগে হাবিবা রহমান ওহি। ওহি, হ্যাঁ। তো ওকে নিয়ে আমার খুব ঝামেলা, সুস্থ ছিল না, খুব খারাপ অবস্থা। পরে হওয়ার পরে আমাদের বাড়ি থেকে আম্মা আসলো, মামিরা সবাই আসলো, আমার শ্বশুর আসছেন, এসে খুব প্রথম রাতনি বেশ সবাই খুব খুশি। জি। পরে আমাকে 18 দিন পরে, ওর 18 দিন বয়সে আমি আমার বাবার বাড়িতে যাই। প্রথমে শ্বশুর বাড়িতে যাই, সেখান থেকে কিছুদিন থেকে আমার বাবার বাড়িতে যাই। আচ্ছা। তো এখন বাচ্চাটা অসুস্থর জন্য আমাকে আমার আম্মা ঢাকায় আসতে দিল না। তো 3.5 মাস বয়সে আমি আবার ঢাকায় চলে আসি। তখন বাচ্চাটা একটু ফুরফুরে হয়েছে, বাবা মার কাছে ছিলাম, খুব যত্ন আদি, ভালো একটু মোটামুটি, কিন্তু অসুখ তার লেগেই থাকে, একটার পর একটা, একটার পর একটা। জি। তো এরই মধ্যে আমি যখন ঢাকায় চলে আসি, এখন আবার আমাকে স্কুল থেকে, আমি কিবরিয়া ভাই মানে ভালোই টিচিং দিতে পারতাম আর কি, যার কারণে তারা খোঁজ খবর নিচ্ছে। আর পরে গেলাম ওকে নিয়ে, এখন বলে যে না আপনি আবার স্কুলে জয়েন করেন। তা আমি বললাম যে না এত ছোট বাচ্চা নিয়ে কিভাবে কি, বলে যে না এখানে খালারা আছে, ওকে দেখবে, আপনি আপনার কাজ করতে থাকেন, আপনাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, 11টা পর্যন্ত আপনি থাকবেন, এরকম। তো এরকম হয়েছে, আমার সংসারের দিক থেকেও আমার দরকার। আমি এখানে একটু বলে রাখি কিবরিয়া ভাই, কোনোদিনই আমি সংসারে এসে আমার সংসারটাকে ওইভাবে একদম ফুলফিল পাই নাই যে না মাস শেষে ঘর ভাড়াটা দিতে গেলে আমার কোনো কষ্ট হবে না। তো এখন দেখলাম যে না আমার সংসারে তো আমি কিছু না করা ছাড়া তো আমি নিশ্চিন্তে থাকতে পারবো না। তো আমি এই 3.5 মাসের বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি, এদিক দিয়ে আমার মন খারাপ। আমার দেবর ছিল আমার কাছে, আমার দেবর আমার বড় ভাইকে ডেকে বলতেছে যে ইস ভাই খুবই কষ্ট পেলাম, আমার ভাইয়ের যদি প্রথম বয়সে একটা ছেলে হতো, তাও আবার মেয়ে, আমার ভাইয়ের এমনি অবস্থা ভালো না, তারপর যদি একটা ছেলে হতো তাও আমরা একটু নিশ্চিত থাকতাম। মেয়ে সন্তান হলো, এই এখান থেকে শুরু হলো, মেয়ে সন্তান মেয়ে সন্তান। তাদের ছেলের জীবনে প্রথম একটা ছেলে হলো না, ভাইয়ের জীবনে প্রথম একটা ছেলে হলো না। এটা কে বলতো? পরিবারের সদস্যরা? পরিবারের, আমার তো ওরা তো দূরে থাকতো, ওরা এই ধরনের কথা বললেই কি বা যায় আসে? আমার দেবর থাকতো আমার কাছে তখন। দেবর আপনার সঙ্গে থাকতো? ওকে। তো অনুভূতিটা তো প্রকাশ হতো, এটাই হলো কথা, ফোনে বা বিভিন্ন ভাবে এরকম। আমি বাড়ি যেতাম তখন, বাড়ি গেলেই দেখা যেত যে আমার শাশুড়ি কান্নাকাটি করতেছে যে ইস আমার ছেলের জীবনে প্রথম একটা ছেলে হলো না, মেয়ে হলো, এরকম। আচ্ছা। তো পরে যাই হোক, এখন আমি এই বাচ্চাটাকে 3.5 মাসের নিয়ে আমি স্কুলে খালাদের কাছে দেই, খালারা 2টা বেঞ্চ একসাথ করে কাঁথা টাথা বিছাই দিয়ে ওকে শোয়াই দেয়, আমি এদিকে ক্লাস করি, করে টোরে পরে বাকি কিছু খাতাপত্র থাকে এগুলা নিয়ে আমি ওকে রিক্সায় করে নিয়ে তারপরে বাসায় চলে যাই। ও রাতে যখন ওকে ঘুম পাড়াই, ঘুম পাড়ানোর পরে আমি স্কুলের কাজগুলা করি, করে পরের দিন সকালে আবার ওকে নিয়ে আমি স্কুলে আসি। ওকে। এরকম করে করে আমার চলতে থাকে। তো চলতে থাকার পরে এরই মধ্যে ওর অবস্থাটা ভালো না, এখানে ইনকাম হচ্ছে না। এই তো আমার ছোট খালা থাকে ঢাকায়, উনি আমাকে একটা অফার করলো যে তোমার খালু তো বাইরে লোক পাঠায়, তো ওকে পাঠাবে কিনা, জাপানের কথা বলছিল তখন। আমি আসলে কিবরিয়া ভাই এখন যতটা বুঝি তখন বুঝতাম না, ভাবতাম যে যা বলে ওইটাই মনে হয় সঠিক। আর এদিকে আরেকটু বলি, আমাকে বিয়ের সময় বেশ গহনাগাটি দেওয়া হয়। ওই যে আমার মেজুদাবর সৌদিতে ছিল, আপনার গলার হার, হাতের চুড়ি টুড়ি বালাটালা এগুলা দেওয়া হয়। তো দেওয়া হলে পরে আমি আমার চিন্তা করলাম যে আমার অবস্থা তো খুব খারাপ, ঢাকায় থাকতে হলে আমাকে লাগবে। আমার আব্বুকে জানালাম, আব্বু বলছে যে ঠিক আছে, টাকা পয়সা লাগলে আমি দিব, দেখো জাপান যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারে কিনা। ওকে। তা বললো যে, আমি জিজ্ঞেস করলাম এখন আপনাদের কি লাগবে, বলে যে 1 লাখ টাকা লাগবে। তা আমি আমার আব্বুর কাছ থেকে ওই 1 লাখ টাকা এনে তাদেরকে দেই। আচ্ছা। দেওয়ার পরে আমি জানি যে আমার হাজবেন্ড এই লাইনেই আছে, সে তো বুঝবে অন্তত। জি। তাকে জিজ্ঞেস করলাম, সেও বলে যে না ঠিক আছে, হবে হয়তো। দিয়ে রাখলাম। কিবরিয়া ভাই এখানে আমি প্রথম যে আমার ঢাকার শহরের যে কিছু জিনিস বুঝ, আমি এখান থেকে শুরু করি। পাসপোর্টটা নিয়ে ফেলানোই ছিল, কোনো প্রসেস করার জন্য দেওয়া হয়নি। আমি তো আশায় থাকতেছি। এখন আমার হাজবেন্ড বলতেছে যে
ও তো আমি তো বাহিরে গেলে দেখা গেছে যে 5-6 বছর একটা না থাকা লাগবে। জি। আমাদের আরেকটা সন্তান নেওয়া উচিত, পরপর হয়ে গেলে আমাদের পরবর্তীতে আর ঝামেলা হবে না। এটা কে বলছে? আমার হাজবেন্ড বলতেছে। আমার হাজবেন্ড বলছে। ওকে। তা আমিও চিন্তা করে দেখলাম যে না ঠিকই তো, ও যখন থাকবে না তখন আমি কি করব। আমার এই ফাঁকে আমি বাচ্চা যদি আরেকটা সন্তান আল্লাহ পাক দেয় তাহলে আমি দুজনকে একসাথে বড় করে ফেলি। ওকে। তো দুজনের চিন্তাধারার মধ্য দিয়ে আমি আবার বাচ্চা নেওয়ার চিন্তা করলাম। আমার বড় মেয়ের যখন 1 বছর বয়স তখন আমি আবার কনসেপ্ট করি। তো ভালো কাটতেছে। আমি তো জানি যে ওদিক থেকে খোঁজখবর নিচ্ছি, প্রতিনিয়ত বলে যে হ্যাঁ অমুক প্রসেস হচ্ছে, তোমরা টাকা পয়সা গুছাও, এই করো সেই করো। তো আমাকে যে জিনিস গহনাগুলো দেওয়া হলো, এখানে বড় 2টা গহনা ছিল, একটা গলার হার আর হাতের 2টা বালা। আচ্ছা। কোনো না কোনোভাবে প্রসেস করে আমার ননদরা ওই চুড়ি 2টা নিয়ে গেল। জি। নিয়ে গেল, আমার কাছে বালাটা থাকলো আর টুকটাক জিনিসপত্রগুলো থাকলো। ওকে। তো এখন আমি আমার মূল টাকা নাই, কোনো গচ্ছিত টাকা পয়সা নাই, আমি আমার আব্বুর থেকে নিয়ে আসবো আর আমার এই গহনাটুকুই আছে। ওকে। এই গহনাটুকু আমি আমার ছোট খালার কাছে রাখলাম, বললাম যে যখন প্রসেস হয় তখন আপনারা এইভাবে আপনারা এটা বিক্রি টিক্রি করে দিয়ে তারপরে যতটুকু দেখেন কতটুকু হয়। আচ্ছা। এই করে, কিন্তু আমি তো জানতামই না যে আমার পাসপোর্ট ড্রয়ারেই পড়ে আছে, তারা কোনো প্রসেস করছে না। আচ্ছা। হ্যাঁ, তো বলতেছে যে টাকা পয়সা অ্যারেঞ্জ করো, এই করো, কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। আমি খুব উৎসাহী। এদিক দিয়ে আমি তো অসুস্থ, আমার বাচ্চাটা বড় হচ্ছে আস্তে আস্তে। এখন এই বাচ্চাটাও ছোট, খুব ঝামেলা হচ্ছে। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি যে এখানে যে কাজগুলো করতেছো এগুলো ক্লোজ করো, কারণ তুমি যখন চলে যাবে তোমার এই পেশাটা তো ভালো না। দেখা গেল যে তুমি চলে যাবে, লোকজন এসে আমাকে একটা পাকড়াও করবে, বলবে যে আপনার হাজবেন্ডের কাছে এত টাকা পয়সা পেতাম, এটা সেটা। আচ্ছা। একটা পর্যায়ে আমার কথা শুনে শুনে আমার হাজবেন্ড একদম মানে বেকার হয়ে যায়। আচ্ছা। বিদেশ চলে যাবে। তখনও যাওয়া হয়নি বা এরকম কোনো না। ওকে। শেষ পর্যন্ত আমার গহনাগুলা তারা বিক্রি করার পরে টাকা পয়সা এদিকে শেষ পর্যন্ত 4-5 মাস কি প্রায় বছরখানেক আমার ছোট বাচ্চাটার জন্ম হয়ে গেল। জন্মগ্রহণেরও কয়েকদিন পরে আমি শুনলাম যে না আর হবে না। বলতে হবে না, বিদেশ যাওয়া হবে না, এটা প্রসেসিং হয় নাই। আচ্ছা। তো এখানে আমি আমার শ্বশুর বাড়িতে আরেকটা লাঞ্ছিত হয়ে গেলাম যে তোমার আত্মীয় স্বজনের কারণে আজকে এরকম দুরবস্থা, তারা পারবে বলে নিয়ে এরকম সেরকম কিছুই করলো না। ওকে। এখন আমার হাজবেন্ড খুব সহজ সরল মানুষ, আমি এটা অস্বীকার করব না। তখন একদম মানে কাজটা ছেড়ে দিয়ে এরকম অবস্থা আমার যে আমার ঘরে মানে চাল ডাল নুন তেলটা থাকতে কষ্ট হতো, কারণ ও কিছু করতেছে না। এরকম অবস্থা। আমার ছোট মেয়েটা আস্তে আস্তে একটু বড় হতে এত সুন্দর হয়েছে ও। এখন এখানে আরেকটু বলি, আমার হাজবেন্ড প্রথম মেয়েটা মেনে নিল, কিন্তু দ্বিতীয়বার সে কি স্বপ্ন দেখছে, তখন আমিও স্বপ্ন দেখছিলাম যে একটা ছেলে হোক। পরবর্তীতে হয় নাই, হাসপাতাল এরকম কিছু অবস্থা করছে, সে মানে নারাজ অবস্থা। হাসপাতালে কি করেছে? হাসপাতালে সে মানে উগ্র হয়ে গেছে, বলতেছে যে কেন হলো না, ছেলে হলো না। হ্যাঁ, আমি তো জানতাম ছেলেই হবে, কখনো তো আমাকে বলে নাই, কয়েকবার আল্ট্রাসাউন্ড করানো হয়েছে, সে তো আমাকে কখনোই বলে নাই। কে বলে নাই? আপনি বলেন নাই? আমি বলিনি। আসলে কি বলেন নাই? আসলে আমাকে জানানোই হয়নি। আমি কখনো ডাক্তারের কাছে জানতেই চাইতাম না, ভয়ে জানতেই চাইতাম না যে আমার কি ছেলে হবে না মেয়ে হবে। ওকে। ভয় কেন করতেন যদি মেয়ে হয়? কেন করতাম যে আবার যদি মেয়ে হয়, এটা শুনলে যদি আমার শারীরিক অবস্থাটা খারাপ হয়ে যায়, এজন্য। পরে আমার আম্মা ছিল, আমার ছোট খালা ছিল, তারা দেখছে যে এরকম অবস্থা। পরের দিন আমার ছোট খালা হাসপাতালে এসে বলতেছে যে তুমি বাচ্চাটাকে বিক্রি করো, আচ্ছা, আমি তোমার বাচ্চাটাকে নিয়ে নিব। কে বলতেছে এটা? আমার ছোট খালা বলতেছে। আপনাকে? হ্যাঁ, আমাকে বলতেছে। আমি তখন বেডে শোয়া। পরের দিন এত সুন্দর হয়েছে ও। তো মানে আপনাদের পারিবারিক আচরণ দেখে সেই প্রস্তাবটা দিয়েছে? এই প্রস্তাবটা দিয়েছে। আমি বললাম যে কেন? বলে যে তোমারও মন খারাপ, আর ওর বাবাকে যেরকম দেখলাম মনে হয় না সে মেয়ে দেখে খুশি। আসলে মেয়েরাই যে ভালো, আর আমাদের পরিবারে মেয়ে কম বলে আমাদের পরিবারে খুব চাহিদা মেয়ের। জি। আমাদের পরিবারের সবাই খুব খুশি যে আমার পরপর 2টাই মেয়ে। এখন বলছে যে তোমার মেয়েটা এত সুন্দর হয়েছে, ওকে আমি নিয়ে নিব, তোমাকে আমি 3 লাখ টাকা দিয়ে দেই, তুমি মেয়েকে আমাকে দিয়ে দাও। তুমি একটু সুস্থ হলে তাকে জিজ্ঞেস করো, সে কি মেয়ে দেখে কি খুব বেশি নারাজ, যদি হয়ে থাকে আমি ওকে কিনে নিব, ওকে আমি মানুষ করব। তো সত্যি সত্যি আমারও মনের মধ্যে খুব ছিল। আমি আমাকে বুঝিয়ে বললো যে না, আসলে আমার খুব আশা ছিল, একটা ছেলে দরকার, একটা ছেলে হলে তো আমাদের আর চিন্তা ভাবনা থাকতো না। যাই হোক, এগুলা মনে কোনো কষ্ট নিও না, আল্লাহ যা দিছে তা নিয়ে আমরা থাকবো। পরবর্তীতে আমি এখান থেকে সান্ত্বনা
যে না আমাকে আমার হাজবেন্ড বুঝিয়ে বলছে, বাস এটুকুই। ওকে। কিন্তু আমি যতবারই আমার মেয়েদেরকে নিয়ে বাড়িতে যেতাম, আমার শাশুড়ি ততবারই কান্নাকাটি করতেন। পরপর 2টা মেয়ে, প্রথমবার তো ছিলই, এখন আরো বেশি। আমার ছোট ননদ বলতো যে মেয়ে বাচ্চা আমার একদমই পছন্দ না। এই দিকগুলো দেখে দেখে আমারও নিজেরও এখন কেন জানি মেয়েদের প্রতি একটা তো আপনি অনীহা। এক ধরনের প্রতিবাদ করতেন না যে না এটা কিছুই করতাম না, কিছু বলতেন না? না এখন আমার মন থেকে কেন জানি একটা আমারও অনীহা চলে আসছে ওই সময়টাতে যে না মেয়ে হ্যাঁ, বাচ্চা। হ্যাঁ, যে আসলে Okay. ছেলে দরকার। তারপরে যাই হোক, আমি ঢাকায় আসলে মোটামুটি আবার ঠিক হয়ে যাই। আচ্ছা। বাড়িতে গেলেই সমস্যাগুলো হয়, কিন্তু ঢাকায় আসলে ঠিক হয়ে যায়। এরই মধ্যে যখন আমার হাজবেন্ড পুরোপুরি একদম বেকারের মতো অবস্থা, হালকা পাতলা কিছু করে, তখন আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করলো। আমরা একটা বড় বাসা নিলাম, মানে 2 বাচ্চা হয়ে গেছে, এখন একটু বড় ফ্ল্যাট নিলাম, আগে ছোট বাসায় ছিলাম। তো আমাকে একটা জিনিস একটু বলেন, মানে আমার মাথায় আসছে না, যেহেতু আপনার হাজবেন্ডের কোনো ইনকাম নাই, আপনাদেরও 2টো বাচ্চা হয়ে গেছে, খুব স্বভাবতই একটু বড় বাসা দরকার, কিন্তু যখন একটা বড় বাসায় যাচ্ছেন তখন একটু চিন্তা ভাবনা করার দরকার না যে এই পয়সাটা কোত্থেকে আসবে? জি, আমার ছোট ভাইটা তখন আমার সাথে ছিল। তখন আচ্ছা। ভাইকে বলছি, ভাই তুই আমার সাথে ছিল বলতে অন্য জায়গায় থাকতো। ভাইকে বলছি, ভাই তুই আমার সাথে থাক, আমার সাথে থেকে আমাকে কিছু দে। এখানে থাকলে হয় কি বাসাটা একটু বড় হলো, ভাই তো আর সবসময় থাকবে না সারাদিন, এরকম একটা চিন্তা ভাবনা। আর আমি টিউশনি বাড়িয়ে দিলাম, স্কুল করতে লাগলাম, আচ্ছা। এরকম অবস্থা। আর ওকে বললাম যে তুমি টুকটাক কিছু করো। আচ্ছা। তো খুব কষ্টের মধ্যে বাসা ভাড়াটাই দেই, কিন্তু খাওয়া দাওয়া খুবই কষ্ট, এরকম করে দিন যেতেছে। এখন এই থেকেই আমাদের সংসারে অশান্তি শুরু। মানে আমিও সহ্য করতে পারি না যে আমার ইনকামটা কেন, আমার টাকাটা আমি জমাবো, এই করব সেই করব, কেন সংসারে খরচ করি, তুমি কেন ভালো কিছু করতে পারতেছো না। ও কি চেষ্টা করতো না নাকি, মানে চেষ্টা করতে হতো না? ব্রেক হয়ে গেছে জাপান যাওয়ার বিষয়টা নিয়ে, আবার তার চেষ্টাটা কম। আচ্ছা। ওকে। এই করে করে ওর সাথে আমার দ্বন্দ্ব বিরোধটা লেগে যাচ্ছে, মাঝে মাঝেই ঝগড়া বিবাদ হইতেছে। এখন কিছু কিছু সময় সে তার পরিবারে এগুলা ব্যক্ত করতেছে। ব্যক্ত করার কারণে এই আমার শ্বশুর শাশুড়ি এখান থেকেই শুরু করে, তোমার পরিবার বাড়িতে পাঠিয়ে দাও। মানে বিষয়টা হচ্ছে ঢাকা থেকে থাকার, যেহেতু তুমি এফোর্ড করতে পারছো না, সুতরাং ঢাকা থেকে তুমি ওকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দাও। হ্যাঁ, এখন আমার কথা হলো যে আমি যাব না, আমি আমার মেয়েদেরকে আমি ঢাকায় পড়াবো, যত কষ্টই হোক না কেন, আমি আরো বেশি কষ্ট করবো। তখন আপনার মেয়েরা কোথাও পড়াশোনা করে না? না, ছোট। আচ্ছা। তো দেখতে দেখতে আমার বড় মেয়েটা যখন 5 বছর বয়স, তো ওকে আমি অন্য কোনো স্কুলে দিই না, আমি যে স্কুলে ছিলাম আসা যাওয়া করতো আর কি। খুব ইন্টারেস্ট, আমি তো আগের থেকেই আমার ফিগারনেস, কবে মেয়ে বড় হবে আমি পারি না যে টেনে হিস্ট্রি বড় করি। আচ্ছা। 5 বছর বয়স যখন হলো, নার্সারিটা কোনো রকম পড়ছে, তখন আমি ওকে ট্রায়াল দেওয়াইলাম ফিগারনেসের জন্য। হ্যাঁ। ফিগারনেসের প্রতি আপনার এতটা শখ কেন? মানে ওই যে মেয়েরা, ফিগারনেসটা গার্লস স্কুল, হ্যাঁ। অনেক স্টুডেন্ট, তারপরে ভালো লাগতো পড়াশোনাটা। আমি বিগত বছরগুলাতে আমি প্রশ্নপত্রগুলো একটু গাইডের পিছনে দেখে দেখে আমার কেন জানি না এটা একটা ফিগারনেসের প্রতি একটা মায়া, আলাদা মায়া। আলাদা যোগ ছিল। তা এখন আমি মেয়েকে পরীক্ষা দেওয়ালাম, তখন পরীক্ষাও ছিল, লটারিও ছিল। আচ্ছা। এখন পরীক্ষা দেওয়ায় দেখলাম যে না, সে পরীক্ষায় আসছে, রেজাল্ট আসছে। তা আসছে, এরই মধ্যে আমার কথা হলো এই বছর আমার ফিগারনেস না হলে আমি ভালো একটা স্কুলে দিবই আমার মেয়েকে। আচ্ছা। তা আমি করলাম কি, ওকে ন্যাশনাল আইডিয়াল স্কুলটাতেও পরীক্ষা দেওয়ালাম। এখানে বাসাইতে আসলো, কিন্তু লটারির ডেট দিল পরে। এরই মধ্যে আমি ন্যাশনাল আইডিয়ালে পরীক্ষা দেওয়ালাম, দেওয়ানোর পরে মেয়ে এখানেও টিকে গেছে। তো টিকে যাওয়ার পরে এখন আমি তো ওর বাবাকে বলতেছি যে লটারিতে আসবে না ওইখানে, আমাদের এত ভালো ভাগ্য নাই, তুমি মেয়েকে এখানে ভর্তি করে দাও। তো ন্যাশনাল আইডিয়ালে আবার খরচটা বেশি। তো এখন বলতেছে যে না, আমার কেন জানি মনে হয় ও এখানে টিকে যাবে। ওকে। আমি বলি যে না, লটারির উপরে তুমি ইয়ে করে থাকো না, এখানে 3 দিন সময় দিছে, তুমি ভর্তি করো। এটা নিয়ে একটা পর্যায়ে আমি একবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিই, রাগ করে, তুমি আমার মেয়েকে পড়াইতে চাও না। বলে যে না, আমার কেন জানি মনে হয় ও টিকে যাবে। তো যেদিন রেজাল্ট হবে সেদিন সকালবেলা শীত, অনেক ঘন কুয়াশা। তো আমি ফজর নামাজ পড়ে শুয়ে আছি, সে দেখে যে রেডি যাবে রেজাল্ট আনতে। আমি বলি যে শুধু শুধু মেন ব্রাঞ্চে দেয় রেজাল্টটা। তো এখানে কিবরিয়া ভাই, আপনি জানেন কিনা আমি জানি না, যে ওইখানে নাকি বাংলাদেশ ব্যাংক থেকে নাকি কি খুব একটা সুন্দর সিস্টেম নাকি করে। আমি আর যাই নাই, ওর বাবা গেল, গিয়ে পরে আপনার খবর দিল যে না, মেয়ে হয়ে গেছে। ওই দিনটা যে মানে কিরকম কাটছে আমার জীবনে, মনে হয় একটা অত্যাধিক বড় পাওয়া। মানে মেয়ে ফিগারনেসের রেজাল্টে চান্স পেয়েছে। আচ্ছা। ওকে। রেজাল্ট এবং লটারি দুইটাতে টিকে গেল, বাচ্চাটা ছোট। ওকে। আমি প্রথমবারই তাকে পরীক্ষা দেওয়ালাম, অন্যরকম একটা অনুভূতি। আচ্ছা। তো এখন ওর বাবা এতটাই আনন্দিত হয়েছে ওইখানে, আমাকে খবর দিল, মানে খুশিতে। আর ওই দিনের অনুভূতি এখন আর প্রকাশ করা যাবে না, অনেক বড় একটা অনুভূতি। আমি বলছি যে ওকে জড়ায় ধরে বলতেছি যে ওহি, তোদের সংসারে আমি এই এত বছরে একটা বড় একটা মানে কিছু পেলাম, অনেক খুশি আজকে আমি।
আমার মনে হয় একটা মাস শুধু হাওয়ায় হাওয়ায় আমি উড়ে বেড়াইছি, এরকম একটা অবস্থা। তো ভর্তি করালাম মেয়েকে, মেয়ে 1 কমপ্লিট করলো। 1 বছরটা ভালো, খুব ভালো কাটতেছে, বাবারও খুব আগ্রহ, আমারও। আমি ওকে পড়ানোর জন্য দেখা গেছে টিউশনি করি রাত 11টা পর্যন্ত, স্কুল করি, তারপরে আমার মেয়েটাকে আমি পড়াইতেছি। পরের বছর আমার ছোট মেয়েটা খুবই ছোট, ওটা এখনো স্কুল কোথাও দেই নেই, পড়াশোনা এখনো হাতে দেই নেই, নিজে নিজে একটু একটু পড়ে। পরে আমার আবার নেশা, ওকে আমি দেওয়াই, দেখি বোনের কোটায় আসে নাকি, যদি হয়ে যায় তাহলে আমি ওকে 2 বছর রেখে দিব, আচ্ছা, কারণ লটারিতে আসবে এমন তো কোনো গ্যারান্টি নেই। পরের বছর আবার আমি ওকে পরীক্ষা দেওয়ালাম, সবাই না করলো, বললো যে না এত ছোট বাবুটাকে দেওয়ার কোনো দরকার নেই। আমি না, দেখি ও একটু ঘুরে আসুক, ছোট মেয়েটা ও খালি আমাকে ছাড়ে না, দেখি ও পরীক্ষার ভিতরে ও যেতে পারে নাকি, আমি একটু দেখি, আসবেই যে এরকম কোনো কথা নেই। পরে আমি ওকে আবার পরীক্ষা দেওয়ালাম, দেখি সেও দেখি যে বাছাইতে চলে আসছে রেজাল্ট, মানে দুজনেই খুব মেরিটোরিয়াস ছিল। হ্যাঁ মোটামুটি। তো এখন তাও রেজাল্ট দিয়ে এখন ওর বাবা বলছে যে আমি বাড়ি যাবো ডিসেম্বরে, বলে যে না তুমি বাড়ি যাও না, ওর রেজাল্ট দেবে। আমি বলি না, ওইসব রেজাল্টের জন্য থেকে লাভ নেই, আমি ঘুরে আসি, ও টিকবে না, ও আসবে না লটারিতে। আমি চলে গেলাম 19 তারিখে, 20 তারিখে লটারি হচ্ছে ঢাকায়। তো এখানে মজার একটা বিষয় আমি একটু উল্লেখই করি, আমার কাছে ভালো লাগার বিষয়টা আমার জীবনের জন্য। বাড়ি গেছি আমি, সকালে গিয়ে ভোলায় পৌঁছালাম, তো আমাকে বলতেছে যে আমি রেজাল্ট আনতে যাচ্ছি। আমি বলছি যে শুধু শুধু কি দরকার, রেজাল্টের তো পরে জানাই যাবে, কারণ আমি যাব। রেডি হয়ে গেছে। 8টার সময় আমার পরিচিত ভাবিরা ফোন দিছে যে এরকম এরকম এখনই শুরু হতে যাচ্ছে অনুষ্ঠানটা, লটারি শুরু হতে যাচ্ছে, আগে বোনের কোটাটা টান দিবে তারপরে। আচ্ছা, তো আমি কথা বলতে নিয়েছি, পরে বলে যে একটু রাখেন, এই মাত্রই শুরু হইতেছে। কিবরিয়া ভাই 2 মিনিটের মধ্যে সে আমাকে ফোন দিয়ে জানায়, ওই ভাবি, যে আপনার মেয়েটা তো টিকে গেল। অবাক, মানে বসুন্ধরা ব্রাঞ্চে আপনার সর্বপ্রথম বোনের কোটায় আমার মেয়েটা। কি কোটা ছিল? বোন কোটা। হ্যাঁ। আচ্ছা, ইন্টারেস্টিং। বোনের আবার কোটা হয়? হ্যাঁ, বোনের কোটা হয়, মুক্তিযোদ্ধার কোটা হয়। আচ্ছা, বোনের কোটা ও এসে গেল একদম সর্বপ্রথম লটারিটা। ওর বাবা যখন দাঁড়াইছে, ওখানে সাংবাদিকরা ছিল, সবাই গিয়ে মানে আশেপাশে দাঁড়িয়ে আছে, বলে যে মানে ওইখানে একটা প্রথম লটারিটা, হাততালি, অন্যরকম একটা অনুভূতি। আচ্ছা, সবাই ফোন দিয়ে বলতেছে যে আমি তো অবাক, কি করে হয়, এটা প্রথমেই হলো, আর আমি তো এটা কল্পনাই করিনি। লাগ ভালো ছিল ইনফ্যাক্ট। হ্যাঁ, এরকম করে পরে আমি যাই হোক ওকে ঢাকায় নিয়ে আসলাম, এসে ভর্তি করালাম। খুবই ছোট, কিন্তু এমনি ওর আবার একটু ম্যারিট ভালো, চেষ্টা করলে খুব ভালো পারে। ভর্তি করালাম এখন 2 জন। প্রথম বছর মেয়েটাকে ওই আমার পরিচিত এক ভাইয়ের মাইক্রো যায় বাড্ডা থেকে, মাইক্রোতে দিয়ে দিলাম, বললাম ছোট মানুষ। পরের বছর এখন আমার 2 জনকে তো আমি মাইক্রোতে দিতে পারবো না, ভ্যানে দিয়ে দিলাম। আচ্ছা, এই ক্লাস 2 থেকেই শুরু হলো আমার আরেকটা অধ্যায়। আমার শ্বশুর শাশুড়ি বলতেছে মেয়ে মানুষ কেন ঢাকায় পড়াতে হবে, ভিকারুন্নেসা পড়ানোর মানেই হলো যে প্রচুর টাকা খরচ। কিন্তু আমি তো জানি যে কতটুকু খরচ। আমার প্রশ্নটা হলো তুমি জানো, কারণ আমার শ্বশুর শাশুড়ি বাবা মা তারা গ্রামে থেকে না জানারই কথা, ভাবে যে বড় একটা স্কুল, না জানি কত টাকা খরচ। কিন্তু আমি জানি যে আমার বাচ্চাদের পিছনে কত টাকা আমার খরচ হয়। এটা করে করে তখন একটা তাদের কথাকে পাত্তা দিত না। এখন ক্লাস 2 বছর শেষ হলো পরে আমি বেড়াতে গেলাম, এখন আর আমাকে আনবে না, বলে যে তুমি এখানেই থাকো, এখানে অনেক খরচপাতি, আমি চালাইতে পারবো না, এই সেই। এখন আমার এরকম একটা অবস্থান, আমার মেয়েরা পড়তেছে, আমি কেন ওদেরকে পড়াটা বন্ধ করব? আচ্ছা, আমি আবার অনেকদিন রাগারাগি করে টোরে শেষ পর্যন্ত একটা খারাপ সম্পর্কের মধ্যে দিয়েই আমি আবার ঢাকায় চলে আসি, মানে সমঝোতার মধ্যে না। আচ্ছা, আনবে না, আমি চলে আসবো, এরকম আসলাম। এসে আমি তো স্কুল করতেছি, বাচ্চারা যাচ্ছে। ক্লাস 2 ও 1 পার করলো, 3-তে উঠলো। এবার বাড়ি গেছি, পরে এমন একটা অবস্থা, এখন বাবা মা সম্পূর্ণটাই জেনে গেছে। জেনে যাওয়ার পর বাবা মা আমাকে আর দিবে না। কোন বাবা মা এটা? আমার বাবা মা। হ্যাঁ, দিবে না বলতে আর ঢাকায় আসতে দিবে না। আচ্ছা, ও পড়াইতে চায় না, বাড়িতে থাকো, এখানে সরকারি স্কুলে ভর্তি করে দাও, তুমি একা পারবা না ঢাকা, এরকম যুদ্ধ ঝামেলা করে হয় না, ও কিছু করবে না। তখন পর্যন্ত আপনার হাজবেন্ড বেকার বলতে হালকা পাতলা করে আর কি করে সেই সময়, ওই যে পাসপোর্টের টিকিট, ম্যান পাওয়ারের এই লাইনে। কিন্তু একটা যে আছে যে পেশা হিসেবে নেওয়া, ওরকম কিছু করে না। আর এখন আমি এতটাই ক্ষিপ্ত হয়ে গেছি, আমার টিউশনির টাকাগুলো মাস শেষে ঘর ভাড়া দিতে হয়, মানে ওর সাথে পুরোপুরি তো আর আমি দিই না, ওর সাথে আমাকে শেয়ার করতে হয়, ওইটাতে আমার শেয়ার করতে। সব থেকে বড়টা হলো যে আমি কোনো মাসে টেনশন ছাড়া থাকতে পারি না। আচ্ছা, এইটাই হলো আমার বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। মেন্টাল অবস্থা এত খারাপ, মানে ঝগড়াঝাটি লেগেই থাকে, এমনকি সে মাঝে মাঝে মারধরও করে। এখানে আমি মিথ্যে বলবো না, আমি একটু সেন্টিমেন্টালি হয়ে যাই কেন জানি, আস্তে আস্তে করে। আমার টাকা পয়সাগুলো আমি জমাবো আমার মেয়েদের জন্য, সেই সংসারটা চালাবে, না হয় আমি কিছুটাই হেল্প করব,
তা না, মাঝখান থেকে আবার বলে আমি বাড়ি চলে যাওয়ার জন্য। তার তো ইচ্ছা নেই আমার মেয়েদেরকে পড়াশোনা করানোর মতো। আমি বুঝতে পেরে যাই। মেয়েটা 3 থেকে 2 কমপ্লিট করার পর থেকে প্রতিটা বছর আমার ঝামেলা হচ্ছে। ডিসেম্বরে বাড়ি পাঠায় আর আনবে না। এরই মধ্যে সে একদম বেকার হয়ে যায়। আপনার কেউ কেউ এসে বলে যে ওর বাবা তো দেখছি যে অফিসে গিয়ে পেপার পড়তে পড়তে ঘুমায় যায়, কোনো কিছু তো করতে চায় না। বাসায় আসলে জিজ্ঞেস করে বলে যে আমি কার্য করা উচিত আপনার বাবা মায়ের। না, সাপোর্ট বলতে তুমি চলে আসো। চলে আসো বলতে মানে ওকে ডিভোর্স তুমি, দিতে, হ্যাঁ তুমি আমাদের কাছে থাকো। এই সাপোর্টটা ছিল, মানে ঠিক আছে তাহলে ওকে ছেড়ে দিয়ে তুমি জি, চলে জি, আসো। জি। কিন্তু আপনি তো সেটা করবেন না। না না, আমি সেটা করব না। কেন করবেন না? এখানে করব না। আমি আমার সন্তানদেরকে ঢাকায় রেখে পড়াবো। আমার মতো যেন তারা না হয়, তারা ভালোভাবে পড়াশোনা করবে। মানে আমি আপনাকে যে গ্রামে গেলে- কনজারভেটিভ এনভায়রনমেন্টের মধ্যে বড় করেছে সেরকম যেন তাদের জীবনটা না, না না, হয়। না। ওকে ফাইন। এটা। আপনার হাজবেন্ড সম্পর্কে যে ইনফরমেশনটা পেলেন দুপুরবেলা অন্য কারোর সঙ্গে সে আড্ডা দেয়, অন্য ছেলে মানুষের সঙ্গে, কোনো মেয়ে মানুষের সঙ্গে না, বন্ধু বান্ধবদের সঙ্গে। তা এখন আমি দেখে শুনে এবার আমার বাবার সাথে তো এগুলো শেয়ার করতে পারবো না, আম্মার সাথে শেয়ার করলাম। বললাম আম্মা তাকে এইভাবে রাখা যাবে না, বাহিরে পাঠাবো। তো বাহিরে পাঠাবো কিভাবে কি? আমি তো জানি যে ও এই লাইনে আছে, ভালো মন্দ সব ও বুঝবে। আমি বললাম যে এরই মধ্যে আমি যে আমার গলার যে হারটা আমার ছোট খালার কাছে ছিল, সেই গলার হারটা পরবর্তীতে তো জাপান যাওয়া হলো না, ওইটা বিক্রি করে আমি আমার বড় ভাইটাকে দেই, বলে যে আমাকে কিছু একটা করে দে। তো আমার জন্য একটা জায়গা রাখে আমাদের ওইখানে। আচ্ছা আমার ভাগ্যটা এতই ভালো বলবো নাকি, কিছুদিনের মধ্যে জায়গাটার দামটা বেড়ে যায়। আমি বললাম ভাই তুই সাইড থেকে জায়গাটা বিক্রি করে আমাকে একটা ভালো জায়গা, একটা করে একটা জায়গা নিয়ে দে, যাতে আমি একটা বাড়ি টাড়ি তৈরি করতে পারি। তো ওই টাকায় তো আর হবে না, মাত্র 2% জমি, 2% জমি সে আমাদের ওইখানে কিনলো। তো কেনার পরে এই রইল এটুকুই আমার সংসার জীবনের সঞ্চিত টাকা বা যাই বলি সম্পদ। এই তো এর মধ্যে যখন এটা বললো, আমি আম্মাকে বললাম আম্মা ওকে আমি আর টাকা রাখবো না, আমার মান সম্মান কিছুই থাকবে না। বলে আচ্ছা ঠিক আছে। আমার ছোটো ভাইটার সাথে আলাপ টালাপ করে আমার ছোটো ভাইটার দিয়েই আমার আব্বার কাছে চাওয়ালাম। আমি বললাম তুমি সৌদি যাও, যদি সৌদি যাও তাহলে আমি আমার জায়গাটা বিক্রি করে দিব। বললো যে না, সৌদি গিয়ে অত বেশি টাকা পয়সা নাই, আমি মালয়েশিয়া যাব। তখনও আমাদের মধ্যে ঝগড়াঝাটি। আমাকে বাড়িতে পাঠিয়ে দিছে, দিয়ে বলতেছে আমি যাব না, ভিসা হয়ে গেছে, সে যাবে না। এখন বাড়িতে গিয়ে যখন বললাম যে যাবে না সে বিদেশে, বলে যে এটা কেমন কথা, সে যাবে, সব কিছু প্রসেস হয়ে গেল, এখন বলে যে যাবে না। তো তাহলে সে কি করবে? সে তার এক ফ্রেন্ডকে দিয়ে আমাকে খবর দেয় যে আপনি, ওই লোক বলতেছে আমাকে যে আপনি আপনার বাবার বাড়িতে থাকেন, বাচ্চাদের খরচ বাবদ সে মাসে 4,000 টাকা করে দিয়ে দিবে। আচ্ছা, আপনি ঢাকায় আসবেন না, ও ঢাকায় সংসার চালাতে পারবে না। তা আমি বলছি যে ঢাকায় যদি আমি না পড়াই তাহলে আমার 4,000 কেন, 4 টাকাও লাগবে না। কিন্তু প্রসেস হয়ে গেল, সে বাহিরে যাবে না, বলে যে না সে বাহিরে কষ্ট করতে পারবে না, সে যাবে না। পরে আমি এবার চিন্তা করলাম যে এখন আমার বাবা মা কোনোভাবেই আমাকে আর আসতে দিবে না। এবার আমিও কেন জানি চিন্তা করলাম যে আমি ঢাকায় আসবো কিন্তু তার কাছে আসবো না। এবার আমি আমার মেয়েদেরকে নিয়ে শেষ চেষ্টাটা আমি করব, আমি নিজে নিজে কিছু করব, করে যেই কয়দিন পারে চলতে পারলে সর্বশেষ আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না আমি আর পারলাম না। কিন্তু যেহেতু সে এই চিন্তা করেই ফেলছে যে সে আমাকে ঢাকায় রাখবে না, বাড়িতে পাঠাবে 4,000 টাকা, সুতরাং আমি তার কাছে আর যাব না। এখন আসতেছি না সেইভাবেই থাকলো। আমার মেয়ের স্কুল খুলে গেছে জানুয়ারির 15 তারিখ, আমি 14 তারিখ রওনা করে 15 তারিখে ঢাকায় চলে আসি। এসে কোথায় উঠবো, কি করব, আমার তো এইভাবে আমি কোনো বাসায় গিয়ে উঠতেও পারি না, আমার একটা অন্যরকম সমস্যা হয়, চাল চলন এটা সেটা। পরে আমি আমার এক হিন্দু কলিগ, তার হাজবেন্ড অন্য জায়গায় থাকে, তার বাসাটা, আমি তার বাসায় উঠলাম। আচ্ছা, এখন যেহেতু সে হিন্দু, আমার একটু নামাজ কালামের অবস্থা লাগে, একটা পরিবেশ লাগে, সে একটা রুম আমাকে একদম টোটালি করে দিছে। এরই মধ্যে আল্লাহর কি হুকুম, আমার বেশ কিছু কলিগরা ছিল আশেপাশে যারা আমাকে খুবই হেল্প করতো। মানে তখনও থাকতো আপনার সঙ্গে নাকি সে থাকতো না আপনার সঙ্গে? কাছাকাছি তো বাসা। পরে তাকে জানানো হলো যে আমি বাসায় এসে আসি। তো সে একদিন আমাকে নিতে আসলো, এসে বেশি একটা সাধলো না, মানে আমাকে বাসায় যেতে হলো না সোজা কথা। ওকে। এরই মধ্যে যখন দেখলো যে না আমি এরকম চিন্তা ভাবনা করেই ফেলছি, তখন সে আবার আমার ভাইকে ধরে পরে বলতেছে যে আমি এবার মালয়েশিয়া যাব, তুমি আমাকে যাওয়ার প্রসেস, কিন্তু আমাকে জানায় না। তো বাড়িতে গিয়ে থাকলাম 1.5 মাস, ঢাকায় আসলাম 5 দিন। 5 দিনের দিন সন্ধ্যাবেলা আসরের পরে আমার ভাই সহ ও সহ আসলো, এসে বলতেছে যে চলো, ভাই বলতেছে যে চলো বাসায় যেতে হবে। আমি বলছি যে না আমি আর যাবই না, আমি এদিকে ছোট একটা বাসা খুঁজতেছি। আমি স্কুলে বলে দিলাম। ইনকাম কত ছিল মাসে? এই 12-13 হাজার টাকা এরকম। এই 12-13 হাজার টাকা দিয়ে 3 জনের সংসার, মানে যদি আপনার হাজবেন্ডকে বাদ দিই, হ্যাঁ 3 জন, এটা নিয়ে আপনি আলাদা থাকার চিন্তা করছেন। হাজবেন্ড থাকলে হাজবেন্ড সহ এই 12-13 হাজার টাকা দিয়ে আপনার চলতে হতো মাসে। ও দিত, ও কিছু দিত, আমি কিছু দিতাম। তো এবার আমি চিন্তা করলাম আমি
3-4 হাজার টাকার মধ্যে একটা বাসা নিব, এক রুম, খালি কোনো রকম একটু মাথাটা গুজিয়ে থাকবো, আর বাচ্চাগুলোকে আমি শুধু স্কুলে পাঠাবো, আনবো, যে মাসে বেতনটা আসবে বাবা মার কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। আমার তো একটা ভরসা আছে যে অন্তত আমার বাবা মার কাছে চাইলে আমি কিছু পাবো, এটা একটা আমার আছে। যদিও বাবা মা রাগ চায় না আমি ঢাকায় থাকি, কিন্তু তারপরেও। এরপরে 5 দিনের দিন আমার ভাই যখন এসে বললো চলো, তো চিন্তা করলাম কলিগের বাসায় কয়দিন না থাকে, এবার যেহেতু সারতেছে বাসায় যাই। আমি গিয়ে শুধু খাটের কোনায় বসলাম, দেখি আমার হাজব্যান্ড প্যান্ট পরতেছে, তার ফ্লাইট মানে কি বলবো, বলার কিছুই নেই। 1.5-2 মাস তার সাথে আমার কথা কাটাকাটি, ঝগড়াঝাটি। ফ্লাইট বলতে আপনি জানলেন ওই সময়টাতে সে মালয়েশিয়া চলে যাচ্ছে? হ্যাঁ, আমি বাসায় গিয়ে শুধু বসলাম, চলে যাচ্ছে, মানে 2টা কথা বলার মতো কোনো উপায় না। খুচরা আপনার কিছু টাকা ছিল, মনে হয় 800-900 টাকা এরকম, সে আমাকে ধরায় দিয়ে চলে গেল। তো ওই মাসের বাসা ভাড়াটাও সে দিছে, দিয়ে তারপরে চলে গেল। কিছুই বলতে পারলাম না, বা তার সাথে আমার 2টা কথাও হলো না। এখন চলে যাওয়ার পর তো মানে একটা অস্থিরতা, এতদিন তো রাগারাগি কথা কাটাকাটি যাই হয়েছে, এখন যাওয়ার পরে তো মানে খুব খারাপ লাগতেছে বিষয়টা। বাচ্চাগুলাকে একটু ডেকে 2টা কথা বলতো না, কিন্তু আমার মানে তখন আর কি নিজেকে নিজে প্রশ্ন করতেছি, রাগও আসতেছে ভিতরে। আমি তো জানতাম না সে চলে যাবে, কিন্তু সে তো জানে যে আমি চলে যাব, সে তো আমাকে একটা দিন আগেই ঘরে ডাকতে পারতো। আমি আজকে যেহেতু আসছি, তার আগের দিনও তো আসতাম। পরে চলে গেল, চলে যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে মোবাইলে আমার সাথে কথা হলো, শেষ, সব রাগ জিত শেষ। এবার আমি আমার মতো করে থাকতেছি, বলল যে আমি 1 মাসের বেতন পাবো না, তুমি 1 মাস কিভাবে কি করবে তুমি দেখো, আমি কিছু করতে পারবো না। সম্পূর্ণ খরচ আমার ছোট ভাইটার গাড়ে, ও চাল ডাল আনলে আমি রান্না করি, নচেত না, নিজের থেকে কিছুই করতে পারি না, এরকম অবস্থা। আর ও করছে যে থাক গেছি যেহেতু, এখন ভালো কিছু হবে। আব্বা আম্মাও বলতেছে তোমার আর কষ্ট থাকবে না, একটু কষ্ট করো, দেখবে যে তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে, ও দেখবা যে এখন সবকিছু ঠিক আছে। এখন গিয়ে 1.5 মাস পরের থেকে সে আমাকে মাসে 13,000 টাকা করে দেয়, 2 বারে। 15 দিন পর পর সে আমাকে টাকা দেয়, টোটাল 13,000 টাকা মাসে। আচ্ছা, তো আমার ভাই দেওয়ার পরেও তো আমার ঘর ভাড়াটা কত থেকে যায়। এখন বাবা আমার কাছ থেকে টানা শুরু করলাম, ঢাকা শহরে বসে। হ্যাঁ, মানে আব্বুর কাছ থেকেও চাই, সেও দেয়, আম্মার কাছ থেকেও। তো পরে এরকম করে করে আসি, আমি কোনো রকম টিকে আসি, খালি স্বপ্নই দেখতেছি দিনগুলো অবশেষে ভালো আসবে। এরই মধ্যে গত বছর আমার বড় মেয়েটার খুব অসুস্থ হয়ে যায়, পেটে ব্যথা, হঠাৎ করেই সেন্সলেস হয়ে যায়। পরে ডাক্তার দেখানোর পরে অনেক টাকা খরচ হয়ে গেল, দৌড়াদৌড়ি অনেক হলো, শেষ পর্যন্ত অ্যাপেন্ডিক্স ধরা পড়লো। তো শেষ পর্যন্ত আমি একাই মেয়েটাকে অপারেশন করালাম। এই করিডোরে অপারেশন গেল। এখন আমার হাজবেন্ডকে তো বিভিন্নভাবে বোঝানো হচ্ছে আমি কিভাবে একা ঢাকায় থাকি, এটা কি করে সম্ভব, মানে ওনার ফ্যামিলি থেকে। হ্যাঁ, কি করে সম্ভব। এখন দেখি যে আমার হাজবেন্ড প্রথম 2-3 মাস ভালো ছিল, ব্যবহারটা এখন আর আগের মতো নাই, কেমন জানি উগ্র একটা আচরণ করতেছে, বাচ্চা কাচ্চার প্রতি বিন্দু মাত্র মন নেই, ফোন দেয় না, কথা বলে না, 22 দিন 23 দিন 24 দিন এরকম কথা বলে না। আর এদিক দিয়ে তো আমি হতাশ হয়ে যাই, কি হলো নিজের তাগিদে বিদেশ পাঠাইছি, আপনার জব তখনও আছে নাকি? আচ্ছা, জব তখনও আছে। এখন আমি সংসার, অসুস্থ বাচ্চাটাকে নিয়ে, একদিকে আমি চাকরিটা, আমি মানে নিরুপায়, কিছুই করতে পারতেছি না। পরে গত বছর মে মাসে ওর অপারেশনটা হলো, আমি জুন মাসে চাকরিটা ছেড়ে দিই। দিয়ে এখন ডাক্তার বলতেছে যে ওকে 6 মাস বেড রেস্ট, কোনো নড়াচড়া করা যাবে না। এদিক দিয়ে আমি আরেকটু বলি, ও যাওয়ার পরে আমি তো এলাকায় দীর্ঘদিন, তো সবাই মোটামুটি সম্মানের দৃষ্টিতেই দেখে, যেহেতু আমি একজন টিচার মানুষ আর আমি ওইভাবেই থাকি। ও যাওয়ার পরে দেখি যে ওর বন্ধুরা বেশ কিছু লোকজন আমাকে ফোন দেওয়া শুরু করে, ইস্যুটা কি ব্যাপার, আপনার হাজবেন্ড কোথায়, তার কাছে তো টাকা পাবো, হ্যাঁ কাজ ছিল, না বলে কোথায় গেল, এরকম ধরনের কথাবার্তা বলে। সবকিছু হিসাব নিকাশ করে তখন আমি দেখলাম যে না, আমাকে এলাকায় থাকা যাবে না, কারণ হলো আমার বাচ্চাটা অসুস্থ, আমাকে তো এখানে বাসা ভাড়া দিতেই হচ্ছে। আমি বললাম যে না, আমি এবার দেখি বসুন্ধরা ছোট একটা বাসা পাই কিনা। আল্লাহর কি হুকুম, একদম স্কুলের কাছাকাছি আমি 1 রুমের একটা বাসা পেয়ে যাই। 2 বাচ্চাকে নিয়ে আমি উঠলাম। এদিক দিয়ে সে আমার সাথে মোটামুটি যোগাযোগ বন্ধ রাখে, মন চাইলে কথা বলে, মন চাইলে টাকা দেয়, এরকম অবস্থা করে। মেয়েদের সাথে কেমন আচরণ করতো? না, খুব বেশি ভালো না, ফোন দিলে কথা বলতো না, বেশি একটা যোগাযোগ রাখতো না। আমি মাঝে মাঝেই বলতাম যে তুমি অন্তত ফোন দিয়ে তো জিজ্ঞেস করবা মেয়েরা কেমন আছে, বা ওরা যেহেতু তুমি কাছে নেই, কিন্তু তুমি যে বাবা, তুমি তো ফোন দিয়ে জিজ্ঞেস করবা যে তোমরা কেমন পড়াশোনা করতেছো, তাহলেই না ওরা আমাকে ভয় পাবে বা বুঝবে যে না বাবা আমাদের জন্যই কষ্ট করে, শিখাই দিতাম। কিন্তু না, কোনো রকমের কিছু না। একটা পর্যায়ে সে বলল কি, আমি আর এখানে থাকতে পারতেছি না, বৈধ অবৈধ সব ধরনের লোককে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে দেয় মালয়েশিয়াতে। হ্যাঁ, খুব খারাপ অবস্থা। আমি বলছি তুমি টিকতে না পারলে চলে আসো, জীবন আগে তারপরে সবকিছু। হ্যাঁ, দেশে গিয়ে কি করব,
আমি কি কি করে খাবো, না আসবো না। যখন আমি বলি যে ঠিক আছে তুমি দেখো আর একটু কষ্ট করো, দেখো পরিস্থিতিটা সামাল হবেই, তখন সে বলে কেন থাকতে বলো, কেন তুমি থাকতে বলো, মানে দুই দিকেই আমার সমস্যা। বুঝতে পেরেছি, হ্যাঁ। এদিক দিয়ে পুরা তোলপাড়, আমি কেন ঢাকায় একা থাকি, কি কারণ, কি কাজ, মেয়েদেরকে ভিকারুন্নেসায় পড়াইতে হবে, মেয়েদেরকে ঢাকায় রেখে পড়াইতে হবে, এইরকমই কি একটা, এটা হলো আমার জন্য একটা উসিলা, এরকম তাকে বোঝানো হচ্ছে যে আমি উসিলা করে ঢাকায় থাকতেছি। তো যাই হোক, আমি বসুন্ধরা বাসা নিলাম, 13,000 টাকা পরে আমার বাসা। আমি হিসাব করে দেখলাম আমার 1 টাকা রিক্সা ভাড়া, কোনো খাতে আমার কোনো খরচ হয় না, শুধু বাজারটা করা আর এই বাসা ভাড়াটা দেওয়া। যখন সে আমার সাথে বিক্রয়টা করা শুরু করলো, এখন আমি দেখি চোখে মুখে অন্ধকার। বিক্রয় বলতে টাকা পয়সাটা দেওয়া বন্ধ করে দিছে, বন্ধ এখন সে করে দিল। চলে আসবে। আমি বাসাটাও নিলাম ওইখানে, আব্বা আম্মা আবার হয়তো চলে গেল। এখন দেখি পৃথিবীটা আমার কাছে আর কিছুই নেই, বাবা মা নাই, মানে কিছুই নেই, আমি বলতেও পারতেছি না কাউকে, এরকম একটা দুঃসহ অবস্থা। শেষ পর্যন্ত আমি ওকে জানালাম যে আমি বাসা ছেড়ে দিচ্ছি, আর আমি চলতে পারি না, কিন্তু বাসাটা আমি ছাড়ি নেই, শুধু ওর মতামত জানার জন্য আমি এটা করছি। যখন আমার শাশুড়িকে জানানো হলো, বলে যে তুমি এবার বাড়িতে চলে আসো। আমি জানি যে আমার বাসাটা ছাড়লেই আমি একদম আমার ছন্নছাড়া হয়ে গেলাম। বাসাটা থাকলে বাবা হোক, মা হোক, ভাই হোক, কেউ না কেউ অন্তত ক্যারি করবেই, আমার এরকম একটা চিন্তাধারা। সে 11 মাস থেকে চলে আসলো গত ডিসেম্বরে। তা আমি মেয়ের পরীক্ষা শেষ করে বাড়িতে গেলাম। আব্বা আম্মা বলছে যদি ও চলেই আসে, ওর সাথে তুমি আর কোনো সম্পর্ক রেখো না, বারবার ওকে সুযোগ দিও না, বারবার তুমি জীবনটা নষ্ট করে দিও না। আর ওর পোলাপান তুমি এত কষ্ট করে পড়ায়ও না, ওদের পরিবার থেকে তুমি কিছু পাও নাই, মেয়েদের থেকেও তুমি কিছু পাবা না। এরকম ধরনের কথা বাবা মার বাবা মা জায়গা বলছে, থেকে okay. আমার বাবা মা বলে যে তোমার এত কষ্ট আর সহ্য করতে পারি না, তুমি ঢাকায় থেকে অনেক কষ্ট করো। তো বিদেশ থাকা অবস্থায় আমার এত কষ্ট হয়েছে যে আমি 3-4 বেলায়, এখন আমার মেয়েদেরকে প্রশ্ন করলে ওরা বলতে পারবে যে 2-3 বেলা আমি মানে ভাতই রান্না করতে পারতাম না, ঘরে চাল থাকতো না। তারপরে কোনো সময় দেখা যেত যে শুকনা কোনো খাবার খেয়ে মেয়েদের নিয়ে শুয়ে থাকতাম। তো মাঝে মাঝে মেয়েদেরকে প্রশ্ন করতাম। একদিন সকালবেলায় স্কুলে যাবে আমার ছোট মেয়ে, তো বলতেছে মা ভাত নাই, কি দিয়ে খাবো? আমি বলি যে করলা ভাজি ছিল, বলছে করলা ভাজি দিয়ে খেয়ে যাও। না মা খাবো না। তা আমি ডেকে বলি যে শুনো, যদি এরকম হয় যে কোনোদিনই স্কুলে যাওয়ার সময় তুমি ভাত খাইতে পারলা না, আবার স্কুল থেকে এসেও দেখলা যে ভাত নাই, একদিন না ধরো অনেক দিন এরকম ঘটনা ঘটলো, তখন তুমি কি করবে? চলো আমরা বাড়িতে চলে যাই, তোমার দাদা বাড়িতে থাকলে তো আর খাওয়া দাওয়ায় কষ্ট হবে না। বলে না মা, কষ্ট করব কিন্তু ঢাকায় থাকবো, মা এখানে পড়াশোনা করব, তো আমাদেরকে ভাত দিও না কিন্তু এখান থেকে নিও না। দুইজনের একই কথা, কোনোভাবেই তারা রাজি না। পরে যাকে এভাবে করে, মানে ওদের উৎসাহটাতেই আমি আরো বেশি উৎসাহিত হচ্ছি। ওরা ছোট মানুষ, ওরা যদি থাকে আমি কেন পারবো না? এরকম করে করে থাকতেছি, খুব কষ্ট। কিন্তু এই কষ্টগুলো আমি আমার হাজব্যান্ডের কাছে প্রকাশই করতে পারলাম না। সে মেনেই নিল না, বলে যে হ্যাঁ আমি টাকা দিছি, 11 মাসে সে আমাকে 1,30,000 টাকা দিছে, সেখানে আমার বাসা ভাড়াটাই ছিল 13,000 টাকা। তারপরে বাচ্চাদের খরচ, আমার 1 বছরে প্রায় অনেক টাকা খরচ হয়। সেই টাকাগুলা বিগত দিনে আমি বেশ ঋণী ছিলাম, অনেক টাকা ঋণ ছিলাম, খুবই কষ্ট, কিন্তু কাউকে বুঝতে দিতাম না। তো এখানে বেশ কিছু মানুষের অবদান আছে। আমার একজন কলিগ আছে বসুন্ধরায়, তার হাজবেন্ড ওসি এখন বর্তমানে, এতটাই হেল্প করতো, মানে দেখা যেত যে দিনের প্রতিদিনই আমার বাসায় তরকারি পাঠিয়ে দিত মেয়েদেরকে, মানে যে সময় যেটা সুযোগ সুবিধা এটা সেটা। আর কিবরিয়া ভাই, আমি আপনাকে একটা কথা বলি, যে সবাই তো শুনতেছে এই জন্য বলতেছি, যে আমার বড় মেয়ে যখন স্কুলে ভর্তি হয়, তখন ভর্তির সময় আপনার প্যাকেজে ড্রেস দেয়, আপনার টোটাল ড্রেসটা প্যাকেজে কিনতে হয়, ওয়ানে যারা ভর্তি হয়। তো ওকে আমি 2 ড্রেস থাকে ওইখানে, 2টা করেই থাকে সব কিছু, তো কিনে দিলাম। আমার মেয়ে কিন্তু জুতাটা তো এখন পরতে পারে না, জুতা আরো অনেক আগেই পা বড় হয়ে গেছে, মোজাটা কিন্তু আজও পরে, সেই 1-এর ক্লাস 1-এর মোজা এখনো পরে। বড় মেয়েকে 1-এ ভর্তি করালাম, ড্রেস দিলাম, এ পর্যন্তই শেষ। আপনার ফিতার আবার যাই বলেন, ওই ড্রেসের সাথে ছিল, ওই পর্যন্তই শেষ। ছোট মেয়েটাকে 1-এ ভর্তি করালাম, ওইখানেই শেষ। নতুন করে আর কোনো ড্রেস দিলাম না, কোনো কিছুই দিতে পারলাম না আজও পর্যন্ত। মানে ওরটা ছোট হয়, ও পরে, আর ওরটা আমি অন্য কারো কাছ থেকে, যারা ওই যে আমি নিজে তো কারো কাছে বলি না, আমার ওই যে ওই ভাবির কথা আসলো বলে আমি কথাটা বললাম, সে গিয়ে বলে যে ওরকম তো পরাইতে পারতেছে না, এরকম যদি ড্রেস এরকম বাচ্চা দেখা যায় 5 থেকে 6-এ উঠে যায়, তখন আর ফ্রক পরতে পারে না, তো ওই ফ্রকগুলো এনে এইভাবে করে করে আমি চলছি। বিরোধিনী বড় একটা প্রিয় শ্রোতা, বলুন তারপর যেটা হলো, আমি গত ডিসেম্বরে বাড়ি গেলাম মেয়েদের নিয়ে পরীক্ষা শেষ করে। এরই মধ্যে ওর বাবা চলে আসবে। এখন আমার বাবার কথা হলো, ও আসলে আসুক, না আসলে তুমি ওর সাথে কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক রাখতেই পারবা না,
যদি রাখো তাহলে তুমি আমার থেকেও বঞ্চিত, আমিও তোমার কোনো দায়িত্ব গ্রহণ করব না। পড়ে গেলাম একটা মহা বিপদে। যাক, কথাবার্তা বলতেছি, ও আসতেছে ঢাকায় এসে আমি তো আমার বাসায় চাবি দিয়ে তো বাড়িতে চলেই গেছি, চাবি নিয়ে তালা লাগিয়ে। পরে সেদিনই সে বাড়িতে রওনা করলো। পরে রওনা করার পরে আমি এখানে একটা কাজ করলাম কি, যে আমার আব্বু খুবই রাগী, হঠাৎ করে যদি তাকে সামনে দেখে বসে, দেখা গেল যে হুটহাট করে তাকে একটা অপমান করা শুরু করে দিল, যে টাকা পয়সা দিলাম, আমি করলাম, বিভিন্ন ধরনের কথা বলতে পারে। আমি আমার ভাইয়ের বাসায় চলে গেলাম, গিয়ে তাকে ফোন দিলাম যে আমি কিন্তু বাড়িতে নাই। উনি কি তখন দেশে না দেশের বাইরে? এই ঢাকা থেকে যাচ্ছে, দেশের বাইরে থেকে এসে ঢাকা থেকে বাড়ি যাচ্ছে। আচ্ছা। আমি কিন্তু আমার বাবার বাড়িতে নাই, আমি আমার ভাইয়ের বাসায় আছি। আমার উদ্দেশ্যটা হলো এরকম যে ও এসে আমাদের বাড়িতে না যাক, সরাসরি আমার এখানে চলে আসুক। আব্বু যেন ওই মুহূর্তের রাগটা যেন না থাকে, না ইয়ে করতে পারে। আচ্ছা। পরে বলে যে না, তুমি চলে আসো, আমি যাব তোমাদের বাসায়। বলে যে আমরা পরে শেষ পর্যন্ত বলেই ফেললাম। আব্বু কিন্তু অনেক রাগে ক্ষোভে আছে, দেখলে কিন্তু দেখা গেল যে হুটহাট করে কিছু বলে ফেললো, এটা করা যাবে না। পরে তো মনে সবারই খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। আমি এখানে আসি, ওইখানে যাওয়ার দরকার নেই। সে কি করলো, ও আমাকে বলতেছে যে মা ফোন করে বলল আমি যেন সরাসরি বাড়িতে চলে যাই, মানে তাদের বাড়িতে। ওকে। আমি বলছি ঠিক আছে, মা যেহেতু বলছে বাড়িতে চলে যাওয়ার জন্য, সুতরাং বাড়িতেই আগে যাওয়া ভালো। বাড়িতে মার সাথে দেখা করে তারপরে আমি এখানে আসি, এখানে আসো, এটা বলছি। ওকে। তো তখন কিন্তু আমার একটু খারাপও লাগছে যে মা কিন্তু বলতে পারতো যে তুমি তোমার ওদেরকে নিয়ে একসাথে, যেহেতু আমাদের বাড়ির ওদিক দিয়ে আগে আসবে, ওদেরকে নিয়ে তুমি আমাদের এদিকে চলে আসো, এরকম আমার একটা মনের মধ্যে তখন খারাপ লাগছিল আর কি। জি। তো তারপর আমি ওইটাই বলছি, তাকে এটাই বলছি যে তুমি মার সাথে দেখা করো, করে আসো। সে কি করলো, মাকে বললো যে হ্যাঁ মা ঠিক আছে, আমি বাড়িতে চলে আসতেছি, এটা বললো মাকে। আর আমি আবার রাতে আমার ভাইয়ের বাসা থেকে চলেই গেলাম। আমি বলছি যে মার সাথে যেহেতু আগে যাবে, সুতরাং আমি বাড়িতে চলেই যাই। গেলাম, সে কি করলো, সকালবেলা ঠিকই আমাদের বাড়িতে আগে চলে আসলো। এখন আমার আব্বু কিন্তু আগে থেকেই বলে রাখছে তুমি কিন্তু ওর সাথে দেখাও করবা না, কথাও বলবা না। আপনাকে বলে রাখছে? হ্যাঁ, আমাকে বলে রাখছে যে যা কিছু করার, যা কিছু বলার আমি বলবো, আমি বলার আগে তুমি ওর সাথে দেখাই করবা না। মানে আব্বু কি ভাবছে আমি জানি না, হয়তো ভাবছে যে দেখা হলে হয়তো আমি দুর্বল হয়ে যাই, বারবারই দুর্বল হয়ে যাই, দেখা না করাই ভালো। এখন আমি আমার আব্বুর কথা রাখতে গিয়ে আমি বাসায় ছিলাম, কিন্তু আমি লুকাই গেছি যে দেখা করব না। পরে যাই হোক, সে আমার আম্মাকে সালাম দিল, কিন্তু আমার আব্বুকে তখনই যদি গিয়ে সে আমার, মানে তখন তারা যেটা পরে প্রকাশ করলো আর কি, যে তোমার বাবার সাথে তো সেই কথা বললো না। আমি সরে যাওয়ার পরে সে হয়তো কষ্ট পাইছে, এটা প্রকাশ করছে পরে, যে তুমি আমার সাথে এতদিন পরে আমি আসলাম, তুমি দেখা করলে না। কিন্তু তাকে আমি বুঝাতেই পারলাম না যে আসলে এটা পরিস্থিতি সামালের জন্য আমাকে করতে হয়েছে ওই মুহূর্তটাতে। আপনার বাবা বলেছেন তাই? হ্যাঁ, বাবার জন্য। নচেত আমি কি এখানে আসলেই কি আর না আসলে যা কথা হয়তো পরে। কতদিন পরে আসলেন বিদেশ থেকে? 11 মাস পরে আসছে। 11 মাস পরে। ওকে। পরে সে কতক্ষণ অপেক্ষা করে চলে গেল। এখন গিয়ে আর কোনো যোগাযোগ করবে না কেন? আমি তার সাথে দেখা করি নাই তার জন্য। এখন আমার আম্মা বলতেছে যে আমি আম্মার সাথে মন খারাপ করতেছি যে আম্মা আমি দেখা করলাম না, এটা কেমন হলো? আব্বুর ভয়ে তো আমি সামনে যেতেই পারলাম না। বলে যে চিন্তা করো না, ও দেখবা যে বিকেলে আবার চলে আসবে। প্লপেনগুলোর সাথে, মেয়েদের সাথে ভালো করে কথাই বলতে পারলো না, ও চলে আসবে বিকেলে। অপেক্ষা করতেছি, কিন্তু তার তো আর কোনো খবর নেই। এখন বারবার ফোন দিতেছি, সে কোনো ফোন রিসিভ করে না। মানে ওইখানে যাওয়ার পর যখন ব্যক্ত করছে, এটা আমি পরবর্তীতে শুনছি আর কি, যখন ব্যক্ত করছে তখন আমার শাশুড়ি বলছে যে, শ্বশুর শাশুড়ি বলছে যে তুমি তাদের সাথে আর কোনো যোগাযোগই রাখবে না, যেহেতু তোমার সাথে দেখা করে নাই। ওকে। পরে এরকম কয়েকদিন পরে মেয়েরা খুবই বাবাকে রিকোয়েস্ট করতেছে, বাবা তুমি আসছো, একটু দেখতে পারলাম না এখনো ভালো করে, তুমি একটু কোলে নিলা না আমাদেরকে, একটু আসো। এবারও বাবা আমাকে প্রতিদিন, আমার আব্বু আমাকে প্রতিদিনই নিষেধ করে, আমি ওর সাথে কথা বলার আগে তুমি কিন্তু ওকে দেখাই দিবা না। বাবা তখনও কথা বলেনি আপনার? না। আচ্ছা। বাবা তো তাকে, ওই যে সে তো চলেই আসলো, বাবার সাথে কথা বললো না, তারপরে তো আর দেখাই করলো না। পরে আসলো একদিন, আসার পরে আমি আমার চাচার বাড়ির পাশেই তাদের ওই সামনে গিয়ে বসেছিলাম। মানে আমি এমন একটা ভাব করছি যে ও আমাকে দেখুক, দেখে ডাক দেখ, তাতে করে আমি বলতে পারবো যে, আমার আব্বুকে বলতে পারবো যে আমাকে ডাকছে বলে আমি আসছি, আমি নিজের ইচ্ছা আসিনি। কিন্তু সে সেটাও করলো না করার পর এই যে চলে গেল, এখন আর সে আমার সাথে যোগাযোগ করতেছে না। এখন আমার মেয়ে এবার ক্লাস 5-এ। হ্যাঁ, আমার এখান থেকে সবাই ফোনের উপরে ফোন দেয় যে ক্লাস শুরু হয়ে গেছে, বাচ্চা 5-এ পরীক্ষা দিবে, আপনি এখনো ঢাকায় বসে আছেন। টিচাররা পর্যন্ত ফোন দেয়, বলে যে ও কেন ক্লাসে নাই, এরকম। এখন মেয়েদেরকে দিয়ে বারবার ফোন করাইতেছে,
ও এখন বড় মেয়েকে প্রশ্ন করছি যে বাবা কি হবে আমাদের এই 5 কমপ্লিট করে কি হবে ভিকারুন্নেসা থেকে? আমি বাবা তোমাদেরকে নিয়ে ঢাকায় থাকতে পারবো না, এখন আমি চাকরিটাও ছেড়ে দিছি, কোনোভাবেই সম্ভব না, তোমার নানা নানু চায় না। বড় মেয়ের একটাই কথা, মা তুমি শুধু আমাকে 8 পর্যন্ত পড়াও, তারপর একটা পরে আমি নিজেরটা নিজে পড়বো, তুমি আমাকে নিয়ে একটু কষ্ট করো, আমাকে নিয়ে তুমি ঢাকায় চলো। আমি বলি যে তোর বাবাকে বল। বাবাকে বলছে, বাবা বলে যে আমি তো ঢাকায় গিয়ে একটা মেসে থাকবো, তোমাদেরকে কোথায় রাখবো, কোথাও রাখার মতো আমার অবস্থা নেই। বলে যে তুমি আমাদেরকে নিয়ে মেসে উঠো, মেসে থাকবো, মেসের থেকে গিয়ে পড়াশোনা করবো, কোনোভাবেই কোনো কিছু না। পরে শেষ পর্যন্ত সে আমাদেরকে ছাড়াই আমাদের সাথে কোনো যোগাযোগ করলো না, ঢাকায় চলে আসলো। ঢাকায় চলে আসার পরে আমি দেখলাম যে না, তো তাকে দিয়ে তো আর কিছু হবে না, সে তো আমার এই বিষয়টাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। শেষ পর্যন্ত আমি ওদেরকে নিয়ে, আমার তো বাসা ছাড়িনি, ও জানে আমি বাসা ছেড়ে দিছি। পরে আমি আবার আমার গন্তব্যে চলে আসি। তা আমার এখানে আবার কিবরিয়া ভাই একটা ঘটনা হলো, আমি একটা সমিতিতে আপনার এই বাড্ডা এলাকায় একটা জমির জন্য কিছু টাকা রাখছিলাম, 1,55,000 টাকা রাখা হয়েছিল সর্বমোট, এই একটু 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 করে। এখানে আমার ওই যে ভাই যে জায়গাটা বিক্রি করছে সেখানে আমার কিছু টাকা ছিল, ওই টাকাটাও এনে এখানে রাখছি। আচ্ছা। তো রাখার পরে এই টুকটাক এই মানে 500-700 মাঝে মাঝে আবার যখন কিস্তিটা আসতো তখন আম্মাকে প্রেশার দিতাম, আম্মা আমাকে কিছু টাকা দেন। বলতো যে কেন? আমি বলতাম খরচপাতির জন্য। এনে এনে ওইখানে জমাইছি। তো জমানোর পরে এই টাকাটা পরে এখন আমি আম্মাকে বলছি যে আপনারা যদি আমার খরচপাতি না দেন আমি তারপরও ঢাকা যাব, মানে আমাকে এখন আর কোনো খরচপাতি দিবে না আমার আব্বু, প্রশ্রয় দিবেন আমাকে। পরে বলতেছে যে মানে সবারই রাগ সব জায়গা থেকে, কিন্তু মাঝখান থেকে আমার অবস্থা খারাপ। পরে আমি বলতেছি যে না থাক, আপনাদের রাগ করেই বলছি, কোনো খরচপাতির দরকার নেই, আমি ঢাকায় যাব, আমি ওই টাকাটা তুলে আমার মেয়ে যেহেতু আবদার করছে আমি 1 বছর কাটাবো, যত কষ্টই হোক, ওর 5টা আমি ওইখান থেকে কমপ্লিট করে তারপরে আসবো। তাও আমি জীবনে বলতে পারবো যে আমার মেয়ের একটা সার্টিফিকেট, ও জানবে যে না আমি এই স্কুলে পড়ছিলাম, আমার একটা সার্টিফিকেট আছে, এরকম একটা চিন্তা। আচ্ছা। পরে ঢাকায় আসলাম, ঢাকায় এসে আবার শুরু করলাম ওই টাকাটা তোলার জন্য, অনেক চেষ্টা করতেছি কিন্তু দিয়ে দিচ্ছি বলে দিচ্ছে না। এই এখনো বাবার থেকে এনে এনে চলতেছি, এমনি সেমনি বলি যে খুব খারাপ অবস্থা, অসুখ এরকম বললে তখন গিয়ে টাকা দেয়। আচ্ছা। তা দিলে চলতেছি। এসে বাইরে বাইরে ঘুরতেছে। আমি তার এক আত্মীয়কে দিয়ে তাকে জিজ্ঞেস করালাম যে সে কী করবে, সে কি এরকমই থাকবে? বলে যে তাকে সময় লাগবে, সে বিদেশ থেকে আসছে, কি করবে এখন? তখন তো ঢাকায় এসে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারতো, আসেনি? না 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 আসেনি, সে তার মতো করে এসে ম্যাচে উঠে গেল। কষ্টটা আরো বেশি বেড়ে যাচ্ছে। পরে আমি আপনার বাসায় তখন আসে না? না না বাসায় আসে না। খরচপাতি কিছু দেয় না? না খরচপাতি কিছু দেয় না। যখন আমি ওই সবাই বলতেছে যে তুমি যে বাচ্চা, আপনি যে বাচ্চার কাছে নিয়ে যে কষ্ট করেন, বাবা হিসেবে তো আপনি আইনের সহায়তা নিলেও কিন্তু সে বাচ্চাদের খরচপাতি দিতে হবে, ডেফিনেটলি দিতে হবে। যখন এগুলা বললো তখন আমি চিন্তা করলাম তাকে আগে জিজ্ঞেস করি কাউকে দিয়ে যে সে আসলে কি করবে। বলানোর পরে বললো যে আমাকে সময় দিতে হবে। তো সময় দিতে দিতে প্রায় 1.5 মাস সময় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইবার আমি বলছি যে আমি আইনের সহায়তা নিব। আমি আর কত সালের দিকে এটা? কত সালের দিকে এটা হলো? এই যে এই জানুয়ারিতে, 2018 সালের। আচ্ছা 2018 সালের জানুয়ারির কথা বলতেছি। ওকে। পরে আমি জিজ্ঞেস বলতেছি ভাই সে যদি সংসার না করে আমি কিন্তু আইনের সহায়তা নিব। আইনের সহায়তা নিলে আমার বাচ্চাদের খরচপাতি কিন্তু দিতেই হবে। আমি 2-4 জনের সাথে কথা বলছি। পরে বলে যে তাকে জিজ্ঞেস করলো, পরে বলে যে আমি কি সংসার ছাড়তে চাই নাকি, আমি তো সংসারে যেতেই চাই, আমি যা পারি তা দিব, যেমন পারি তেমন দিব। পরে একটা পর্যায়ে কথাবার্তার মাধ্যমে সে বলল যে আমি যেভাবে করে চালাই তোমাকে সেভাবেই চলতে হবে, যদি বলেন তাকে যে যদি সেভাবে চলতে পারে তাহলে আমি তাদেরকে ঢাকায় রাখবো। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, খালি শুধু আমার বাচ্চা দুটাকে একটু পড়াইলেই হয়েছে, আর কোনো কিছু দরকার নেই। এই করে আমি সে একটা পর্যায়ে ওই তার ভাই সহ আমাকে বাসায় নিয়ে উঠাই দিয়ে আসলো তাকে। তো মোটামুটি চলতেছিল 1 মাস খুব ভালো। সে যাই ইনকাম করছে আমার হাতে নিয়ে দিত, বলতো যে তুমি এটা কি করবে করো, ওইটা কি করবে করো। মোটামুটি ভালোই চলছে। এরপর থেকে আবার শুরু হয়ে গেল। আমি ওইখান থেকে ওই জমির টাকাটা শেষ পর্যন্ত তুলে আনলাম, এনে তার হাতেই দিলাম। পরে আমি বললাম যে তুমি তো তোমার পিছনেই তো আমার গহনাগাটি যেটুকু টুকটাক ছিল সব বিক্রি করে দিলাম, ছেড়ে দিলাম, আমার কিছুই নেই। জমির টাকাটাও তুলে নিয়ে আসলাম, সর্বনিঃস্ব, একদম নিঃস্ব হয়ে গেলাম আমি। পরে সে বললো যে তোমাকে কিছু টাকা দিলাম, তুমি টুকটাক একটু কিছু কিনে নাও। তো আমি ছোটোখাটো একটু গহনা কিনলাম। গত মাসে সে ঘর ভাড়া দিবে না, এখন টোটালি সে বাদ দিয়ে দিল, কোনো কিছু খরচ দিবে না। পরে কি করব, বাড়িওয়ালা টাকা চাওয়া শুরু করলো। তো পরে দিলাম, দিয়ে বললাম এটাকে রাখো, রেখে অন্তত ঘর ভাড়াটা দাও,
তারপরে তুমি আমার জিনিসটা এনে দিও। এনে পরে বাচ্চাদের কোচিং এর টাকা দিলাম, ঘর মানে ভাড়া জিনিস দিলাম। এনে দিও বলতে মানে ঘরটা বিক্রি করে দিলেন? না, বিক্রি করে দেয়। তাহলে? ওই যে স্টকে রাখে না, বন্ধকে রাখা? হ্যাঁ, বন্ধকে রাখা, এরকম রেখে আনলো। এই হলো আমার সংসারে খরচ। গত মাস পর্যন্ত সেই দিল। তারপর থেকে সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়েছে এখন আর আমাকে ঢাকায় থাকতেই দিবে না, এটা সপরিবারে। আমি যেটা বুঝতে পারছি যে আপনার গল্পটা এরকমই, মানে এবং গল্পটা এখানে এসে শেষ হয়ে যাওয়ার কথা, আপনি এরকম একটা ক্লাইম্যাক্সের মধ্যে আছেন, কিন্তু গল্পের আসল জায়গাটা হচ্ছে যে আমরা ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পরে এসে যে ডিসকাশনটা সেটা আমরা এটা জানি যে আমাদের যে পুরুষতান্ত্রিক সংসার ব্যবস্থা সেখানে একটা পুরুষের হাতেই লিড থাকে পরিবারের, এবং সেই ধরে নেওয়া হয় যে সে আয় রোজগার করবে, সে তার সংসারটাকে চালাবে, তার স্ত্রীর ভরণ পোষণ, তার সন্তানদের বড় করা, সমস্ত কিছু তার দায় দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের পারিবারিক বৈবাহিক কাঠামোটাই এরকম, এবং খুব স্বভাবতই একজন পুরুষের দায়িত্ব যেহেতু এটা, সুতরাং পুরুষের কর্তৃত্বটাও খুব স্বাভাবিকভাবে এখানে চলে আসে, এবং পুরুষের কর্তৃত্বের মূল জায়গাটিতে থাকে হচ্ছে পুরুষের অর্থনৈতিক অবস্থা, এবং সে যে আয় রোজগারটা করছে সেটার উপরই তার হম্ফ লম্ফ ঝম্প যেটাই বলি না কেন, তার পকেটে পয়সা আছে মানে তার কন্ট্রোল আছে, পকেটে পয়সা নেই মানে হচ্ছে হলো তুমি এটা পারলা না, তুমি এটা পারলা না, তুমি কেন এটা করলো না, ওটা করলো না। ভদ্রমহিলা যে কমপ্লেন, ঠিক কমপ্লেন বলবো না, তার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেখানে সে যেটা উপস্থাপন করেছে এখানে প্রত্যেকটা জায়গাটাই লজিক্যাল, কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে তার হাজব্যান্ডের জায়গাটা থেকে তার এটা দেবার সামর্থ্য ছিল কিনা। ধরুন সামর্থ্য নেই, কিন্তু সামর্থ্য না থাকলে এই এক্সিস্টিং সিচুয়েশন সে কিভাবে টিকিয়ে রাখতে পারতো? যদি টিকিয়ে রাখার জন্য সে সংগ্রাম করত, যদি সে টিকিয়ে রাখার জন্য ফাইট করতেছে বিভিন্নভাবে, সেই ফাইটের জায়গাটা নিয়ে তার স্ত্রীর কোনো দ্বিমত নেই, তাহলেও আমার মনে হয় যে এতটা টানাপোড়েন তৈরি হতো না। একটা সমস্যা যেখানে আছে যেটা হচ্ছে যে হাজব্যান্ড বলতে পারে যে না, আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখার জন্য, আমি তো আমার জায়গা থেকে ছেলে মেয়েকে ভিকারুন্নেস্তা বা অন্যান্য জায়গাতে পড়াশোনা করার জন্য, তাদেরকে একটা বেটার লাইফ দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। তার ওয়াইফ কমপ্লেন করতে পারে যে না, তোমার চেষ্টাটা যথেষ্ট ছিল না। এই যে বিষয়টা, এই দুই বিষয়ের মধ্যে একটা গুড অপশন তার হাজব্যান্ডের জায়গা থেকে যেটা সে মনে করেছে যে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক। বাড়িতে পাঠিয়ে দিলে কি হবে, ঢাকা শহরের খরচটা যেটা আছে সেটা কিছুটা হলেও কমে যাবে, কিন্তু সেখানে তাদের সন্তানের ভবিষ্যৎটা কি হবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যায়, এবং সেই প্রশ্নের জায়গাতে ওয়াইফ কোনোভাবেই ছাড় দেওয়ার জন্য রাজি না, এবং হাজব্যান্ড সে জায়গাটায় ওয়াইফের কথা অনুসারে আমরা মনে করে নিচ্ছি যে এক ধরনের ঔদাসীন্য ভূমিকা পালন করছে। সমাধানটা আসলে কি হতে পারে? সমাধান কি আদৌ আছে? কিন্তু এই গল্প ব্যক্তিগতভাবেও সেটা করে না, কিন্তু পরিবারের কথা শুনে শুনে এই জিনিসটা করে। আচ্ছা, এটা বারবারই আমার কাছে প্রমাণিত। আরেকটা জিনিস যেটা আপনি মনে করেন যে সে তার পরিবার মানে তার মা বোন এসবের দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রভাবান্বিত। জি, আচ্ছা। এবং আরেকটা জায়গায় আপনার বড় কমপ্লেন সেটা হচ্ছে যে সে অনেক বেশি কি বলা যেতে পারে যে চেষ্টা করা দরকার ছিল পরিবারের জন্য, ততটা সে চেষ্টা করে না, নিজের সন্তানের দিকেও সে ততটা ফোকাসড না। এটা হচ্ছে আপনার জায়গা থেকে কমপ্লেন। আপনার হাজবেন্ডকে যদি আমি আজকে এখানে পেতাম তাহলেও তার 1000টা রকমের কমপ্লেন থাকতো আপনার বিরুদ্ধে, ব্যাপারে কোনো দ্বিমত নেই। আপনার কোনো দ্বিমত আছে? না, আপনার অনেক অভিযোগ থাকতো। জি, মোটা দাগের অভিযোগ প্রথমত যেটা থাকতো, আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনি তার কথা মতো চলেন না, কারণ সে আপনাকে বলেছে বাড়িতে যাওয়ার জন্য, আপনি যাননি। কারণ সে আপনাকে বলেছে যে সন্তান মানুষ করার জন্য এইভাবে মানুষ করতে হবে, আপনি সেটা শোনেননি। এবং এসবের বাইরে আমি যেটা মনে করি যে আপনি অভিযোগ আনার জন্য শক্তিশালী অভিযোগ, যেটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে হয় যে অন্য কোনো মেয়ের প্রতি তার আগ্রহ আছে, কিংবা সে জুয়া খেলে, কিংবা সে ড্রাগ নেয়, এই জাতীয় কোনো কমপ্লেন তো আপনার জায়গা থেকে? এই জাতীয় কোনো কমপ্লেন নেই। আচ্ছা, তাহলে এই জায়গাটা থেকে আমি যেটা বলি, আমার যেটা মনে হয় যে আসলে আমার লিসনাররাও হয়তো এই কথাগুলোই বলবেন, সেটা হলো যে এই যে সমস্যাটা, এটা খুব মিউচুয়ালি সমাধান করা সম্ভব, এটা খুবই সম্ভব। আপনার বাবা বা আপনার মা আপনাকে যে কথাটা বারবার বলছে সেটা তাদের জায়গা থেকে, হ্যাঁ আপনি হয়তো অনেক বেশি তাদেরকে বলেছেন, অনেক বেশি তাদের কাছ থেকে হাত পেতেছেন, যে কোনো প্রয়োজনে তাদের কাছে গিয়েছেন, সেই জায়গা থেকে তারা হয়তো অনেক বেশি অতিষ্ঠ হয়ে গিয়েছে। আপনার বাবাও অনেক রাগী মানুষ, আপনি যেটা বলছিলেন, সেই জায়গা থেকে তারা বলেছে যে ঠিক আছে, ওকে বাদ দিয়ে দাও, ওকে বাদ দিয়ে তুমি চিন্তা ভাবনা করো, তোমার জীবন এখন তোমার মেয়েকে নিয়ে, কিংবা তোমার মেয়েকে ওদের কাছে দিয়ে দাও, তুমি চলে আসো, আমাদের মেয়ে আমাদের কাছে থাকো। এটাই তো আপনার মূল কথা। আমি কথা বলার আগে আপনি আমাকে বলেন, আপনি এখন কি চান? আমি সর্বোপরি যেটা চাই সেটা হলো যে আমার মেয়েরা পড়াশোনা করুক। আচ্ছা, ওকে। যদি এখন সেটা সম্ভব না হয়, আমি জানি আপনার মেয়ের পড়াশোনার জন্য যদি এরকম সুযোগ আসে যে আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিতে হবে এবং তারপর আপনার মেয়ের পড়াশোনাটা এস্টাবলিশড হয়ে যাবে, আপনি সেটাও করবেন। আপনার কথা শুনে যেটা আমার কাছে মনে হয়েছে, আপনি আপনার মেয়ের জন্য যে কোনো বড় ধরনের স্যাক্রিফাইস করতে রাজি আছেন। কিন্তু যদি এটা না হয়, ধরেন কোনো দিক থেকে আপনি পারলেন না, আপনার নিজেরও চাকরি নেই, আপনি যেটা বললেন জব নেই, এখন আপনার হাজবেন্ড তো সাপোর্ট করছেই না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি যতদূর বুঝি যে আপনার বাবার সামর্থ্য আছে আপনাকে সাপোর্ট করা, আপনার দুটো মেয়েকে পড়াশোনা করানোর মতো, কিন্তু তারাও সেটা করবে বলে আমার মনে হয় না, করবে না। তাহলে আপনি কি করবেন? না, আমি সেক্ষেত্রে
আমার বাবা মার কথাও শুনবো না, কিন্তু আমার এই বিষয়টার পরে আমার সংসারেও থাকার কোনো ইচ্ছা নেই। ফাইনালি ক্ষতি হচ্ছে এই দুটো মেয়ের, আমি যেটা বুঝি যে আপনাদের এই সমস্যা বেসিক্যালি ক্ষতি করছে এই দুটো মেয়ের ভবিষ্যৎ, ঐশী এবং ওহির। হ্যাঁ, এবং আপনার হাজব্যান্ড হয়তো তার জায়গাটা থেকে, এবং একদম খুব সহজ একটা কথা বলি যেটা একদম বুক সিলেবাস সব কিছুর বাইরে, রেডিও সব কিছুর বাইরে এসে, পুরুষরা স্বভাবতই কর্তৃত্বপরায়ণ। এটা আমাদের সামাজিক স্ট্রাকচারের কারণেই। হ্যাঁ, একটা যেটা বুঝতে পেরেছি, যদিও আপনি আপনার জায়গাতে শতভাগ সঠিক আপনার কথা অনুযায়ী, আমি যেটা বুঝলাম যে আপনার পুরো এই সংসার জীবনের কত বছর হলো? 13 বছর শেষ। 13 বছরের সংসার জীবনে তার তেমন কোনো কর্তৃত্ব ছিল না, যেটা মনে হয়েছে। এবং সে কর্তৃত্ব খাটাতেও পারেনি, কারণ তার ইকোনমিক সেই ধরনের সামর্থ্য ছিল না। সে যদি পুরো পরিবারের ভরণ পোষণটা ঠিক মতো দিত, তাহলে সে তার কথায় অনেক কিছুই হয়তো বা হতো। যেহেতু সেটা সে পারে নাই, সেরকম সে কর্তৃত্ব খাটাতে পারে নাই। আর বেটার অপশন হিসেবে সে বারবার বেছে নিয়েছে তার নিজের জায়গাটা, তার নিজের বাড়ি। তার বাড়িতে কি কি আছে যেখানে গেলে আপনি যে সাপোর্টটা পেতে পারেন, আমি এটা একটু জানতে চাই। খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন আমাকে, এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম যে আমি যদি দেখতাম যে আমার হাজবেন্ডের একটা নিজস্ব থাকার জায়গা, বা তার স্ত্রী সন্তান গিয়ে যে কোথাও একটা পা ফেলবে সেরকম জায়গা যদি থাকতো, তাহলে আমি ঠিক চলে যেতাম। ওটা নেই না, তার এবং তার স্ত্রী সন্তানদের কোনো অস্তিত্বই ওখানে নেই। খুব স্বাভাবিক, আপনি যেখানে থাকবেন না সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে না, এটাই স্বাভাবিক। সেটাই। ইভেন নিজের জমিও যদি বর্গা দিয়ে দেন বছরের পর বছর, সেটা নিজের জমি থাকে না। তো আমি একটা জিনিস আপনাকে বলি, এইখানে ভুলটা আপনার না, এখানে আপনার বাবা মার ভুল। এগুলো আপনি জানেন, আমি আপনাকে যে কথাগুলো বলবো এগুলো সবই আপনি জানেন। আপনাকে পাত্রস্থ করবার আগে তাদের উচিত ছিল নিজের জায়গাটা থেকে সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে আপনার ভবিষ্যৎটা কোন দিকে যাবে সেটা নিশ্চিত করা। এবং আপনার হাজব্যান্ডের জায়গা থেকে যদি আমি কিছু বলার থাকে, আমি অবশ্যই তার জায়গা থেকে নিজেকে অনুভব করার চেষ্টা করছি, যেহেতু সে অর্থনৈতিকভাবে রোজগার করেন না, তেমন একটা পজিশনে নেই, এবং সে যে চেষ্টাটা কম করেছে সেটাও বলবো না, দেশের বাইরে এসে গিয়েছে, ওখানে স্টেবল করতে পারেনি। আমাদের সরকারি জবের বাইরে, বিশেষ করে গভর্নমেন্ট জবের বাইরে কেউ যদি বিজনেসের কথা বলেন, বিজনেসের সেক্টরটা হয়তো একটু আলাদা, ম্যাক্সিমামই সেখানে সাকসেস করতে পারেন, বিষয়টা এরকম না। আর বাকি যে টুকটাক জব, এই যে ধরেন এখানে কিছু ওখানে কিছু, কিছুদিন থাকা, এই জবগুলো খুবই আনস্টেবল। এবং এই জবগুলোর ক্ষেত্রে সবাই যে খুব ভালো সাকসেস করতে পারেন বিষয়টা এরকমও না। এরকম হয় যে খুব ভালো একটা অবস্থার মধ্যে ছিলেন, কিন্তু তারপরে দেখা গেলো সে জবলেস অবস্থায় বছরের পর বছর মানুষের কাছে হাত পাততে পাততে লোক সমাজে মানে মুখ দেখানোর অবস্থা নেই, এরকম অবস্থায় মানুষ চলে আসে। আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে হয়তো বা এরকমই হয়েছে, হ্যাঁ, তার লাক ফেভার করেনি। তবে এটা ঠিক, যখন আমি দেখলাম যে সে বিদেশ থেকে এসে আপনার বাড়িতে গেছে এবং যে আপনার সঙ্গে দেখা করতে চেয়েছে, আপনার বাবা সেখানে খুব কড়া ছিলেন যে না, তুমি আমার সাথে কথা না বলে তুমি ওর সাথে দেখা করতে পারবে না, এটা ঠিক হয়নি। এটা ঠিক হয়নি। আমি জানি না যে আমি হয়তো বয়সে তার চেয়ে অনেক বেশি ছোট হব, কারণ বিয়ের পরে আমরা যতটুকু জানি, যেহেতু আপনি তার এখনও স্ত্রী, সুতরাং অধিকার কিন্তু তারই সর্বপ্রথম বেশি ছিল। তো সে আপনার সঙ্গে দেখা করতে গিয়েছে, আপনি বাবার কথা রেখে তার সঙ্গে দেখা করতে পারেননি, সন্তানদের সঙ্গেও তেমনভাবে মিট হয়নি। যে সিচুয়েশনই হোক না কেন, এটা তার ইগোতে লাগবে এবং এটা উচিত হয়নি, আমি যেটা মনে করি। হ্যাঁ, আপনার বাবা হয়তো আপনাদের ভালোর জন্যই বলেছিলেন যে একটা সিদ্ধান্ত, একটা এসপার না হওয়া পর্যন্ত আসলে আপনাকে আর ওনার সঙ্গে মিট করতে দেবে না। তো এগুলো আমার মনে হয় যে অনেক সময় আপনাদের সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে অনেকটা নেগেটিভ হয়েছে। আপনার বাবা তো মোটামুটি বিজনেসের দিক থেকে প্রতাপশালী, যেটা বুঝি, আয় রোজগার ভালো করেন। তো যেহেতু উনি পাত্রস্থ করেছেন, ওনার তো একটা দায়িত্ব ছিল আপনার হাজব্যান্ডকে যে কোনোভাবে হোক একটা আয় রোজগারের মধ্যে ব্যতিব্যস্ত করে দেয়া। ঠিক আছে, বিদেশে গিয়ে পারেননি, পয়সা রোজগার দিয়েছেন, সেটা হয়তো হয়নি, বাংলাদেশে তো একটা ব্যবস্থা করতে পারতো, সেটা কেন করেননি? আমি এখানে একটু বলি যে ও বিদেশ থেকে আসার আগের থেকে তার সাথে আমার সম্পর্কটা ভালো ছিল না। সে এরকম কিছু কথাবার্তা বলছে যে বাংলাদেশে এসে সে আর আমার সাথে দেখাই করবে না। ফাইন, আপনাদের দুজনকে নিয়ে কি আপনার বাবা মা কখনো বসেছে? না, বসেনি। না, এমনি বিভিন্ন সময়ে তাকে বুঝিয়ে শুনিয়ে দিচ্ছে, তার হাতে আমাকে তুলে দিচ্ছে। একটা হচ্ছে আপনি আপনার মতো করে গিয়ে বলতেছেন আপনার বাবা মাকে, আরেকটা হচ্ছে যে সে হয়তো তার মতো করে বলতেছে, কিন্তু আপনারা সামনাসামনি দুইজন বসে যদি তারা গার্জিয়ান হয়, তাহলে আপনাদের বলা উচিত ছিল যে ঠিক আছে, আমি সামনাসামনি বসে তোমার কমপ্লেনগুলো তুমি বলো, তোমার কমপ্লেনগুলো তুমি বলো। এটা এবছর হয় না, কিন্তু তার আগে হয়েছে। কবে হয়েছে এটা? এটা গত আমার মেয়ে যখন ক্লাস 3 থেকে 4 উঠলো তখনও আপনাদের দুজনকে সামনাসামনি বসে আপনার বাবা কথা বলেছে? হ্যাঁ। কি তখনকার রেজাল্ট কি এসছে? তখন বলছে যে আমার বাবা প্রশ্ন করছে যে তুমি যদি আমার মেয়েকে এভাবে করে না করো তাহলে তুমি এখন কি করবে বলো। তখন বলছে যে না, আমি আবার সব ঠিকঠাক করে ফেলবো। ফাইন, তো ঠিক আছে। তো এখন বাবা বলছে যে আমার মেয়েটাকে তোমার হাতে আমি আবারও তুলে দিলাম। এটা সমাধান না, তার কোনো কাজের ব্যবস্থা ছিল সেই মুহূর্তে? না, তখন সে তো আমার আব্বু বলছে যে তুমি যদি কিছু করতে চাও টাকা পয়সা আমি দিব,
সেখান থেকেই কিন্তু তার চিন্তাধারা বাহিরে যাবে। আচ্ছা, বাইরে সে ফেল করেছে, তো তাহলে কি বসে থাকবে জীবন? তখন আবার চেষ্টা করতে হবে। না, এখন যেটা হলো, কিছুদিন আগেও আমি তাকে আমি বলছি তার ইগোটা বেশি, সে ছোটখাটো কিছু করতে পারবে না। আচ্ছা, এই জায়গাটাই হলো আমার এখন আমি যে জিনিসটা বলবো, একটা হচ্ছে আপনার পারিবারিক জায়গা থেকে চেষ্টা করা উচিত ছিল, সেটা আপনারা মনে করছেন যথেষ্ট চেষ্টা করা হয়েছে, আমি মনে করি আরও চেষ্টা করা উচিত। এখন আমি যেটা বলবো, এই ভদ্রলোক, আমি তার নামও জিজ্ঞেস করিনি, আমি পুরো অনুষ্ঠানে তার নাম প্রচারক সেটাও আমি চাই না, কারণ তার সামাজিকতার জায়গা থেকে হয়তো ইগোতে লাগবে। আমি আপনার প্রতি যথেষ্ট রেসপেক্ট রেখে বলি, সম্মান রেখে বলতে চাই, আপনার ঔরস্যজাত 2 সন্তান এবং তারা ভিগারনেসতে পড়াশোনা করে, এটা আপনার প্রাউড করা উচিত, গর্ব করা উচিত। আপনি যে এইখানে থেকে আপনি যদি রেডিও অনুষ্ঠানটা শুনে থাকেন এবং আপনি সেটা করেছেনও, নইলে আপনি প্রথম সন্তান যখন আপনার ভিগারনেসতে চান্স পেল তখন আপনি এতটা খুশি হতেন না। কিন্তু আপনি একটা পুরুষ মানুষ, আপনার 2টো হাত আছে, আপনার 2টো পা আছে, আপনি ঢাকা শহরে একসময় থেকেছেন, এখন থাকে নাকি? এখনো থাকেন, আপনি সঙ্গে আছেন। আপনার ইগোতে আঘাত লাগুক, আমি সেটা চাই না। আমি আপনাকে রেসপেক্ট করে একটা কথা বলি, আপনি যদি শুধু নিয়ত করেন যে না আপনি পারবেন আপনার 2টো সন্তানকে ঠিকমতো মানুষ করতে, হ্যাঁ, এবং আপনি ধর্মকর্ম করা মানুষই হয়তো বা, সেজন্যই বলছি যে সৃষ্টিকর্তা যার উপর খুশি হন তাকে তিনি কন্যা সন্তান দেন। আমাদের তো একটা হাদিসই আছে এরকম, যে সৃষ্টিকর্তা যখন খুশি হন তখন বৃষ্টি দেন, যখন যে বাসায় লোকদের উপরে খুশি হন সে বাসায় তিনি মেহমান পাঠান আল্লাহ, হ্যাঁ, এবং যখন যার উপরে খুশি থাকেন তাকে তিনি কন্যা সন্তান দান করেন। এবং সেখানে বলাও আছে যে কন্যা সন্তানকে যদি আপনি সুন্দর করে মানুষ করে যদি সৎপাত্রস্থ করতে পারেন তো আপনি জান্নাতে যাবেন। তো আপনি এরকম একজন সৌভাগ্যবান মানুষ। ঠিক আছে, ধর্মকর্মের জায়গা থেকে বিষয়টা না হয় এরকম হলো, আপনি যদি র্যাশনাল জায়গা থেকেও আসেন তাহলে দেখবেন যে এই মেয়েরাই আসলে শেষ পর্যন্ত বাবা মাদের খেদমতটা বেশি করে। এটা কিন্তু আমাদের সমাজে একেবারে প্রচলিত এবং এটা স্টাবলিশড। দেখবেন যে ছেলে বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পরে সে ব্যস্ত হয়ে যায়, সে হয়তো ভরণ পোষণ দেয় সংসারের জন্য, কিন্তু অতটা টেক কেয়ার করতে পারে না। কিন্তু এই মেয়েই আপনার মৃত্যুশয্যায় পাশে গিয়ে থাকে, যখন হয়তো আপনি শয্যাশায়ী হবেন তখন হয়তো দেখা যাবে এই মেয়েই আপনাকে টানা হেঁচড়া করছে, আপনার ছেলের সময় নেই। তো আপনি যদি প্রপার, আমরা আসলে সেই যুগে বসবাস করি না যে আসলে মেয়েকে দেখা, মেয়েকে মেয়ের মতো করে দেখা, ছেলেকে ছেলের মতো করে দেখা, আমরা আসলে সেই যুগে আর বসবাস করি না। একটা মেয়েকে যদি সঠিকভাবে বড় করা যায় তাহলে সে 1000টা ছেলের চেয়েও শক্তিশালী হতে পারে, এটা আমাদের সমাজেই সম্ভব। এবং আপনি দেখবেন যে সরকার থেকে শুরু করে আমাদের সামাজিক যে বুনিয়াদ বা সামাজিক যে বিন্যাস, সেখানে একটা মেয়েদেরকে যে পরিমাণ ফ্যাসিলিটেট করা হয়েছে, অনেক সময় আমার তো মনে হয় যে অনেক সময় ছেলেদেরকেও এতটা ফ্যাসিলিটেট করা হয় না। তো সেই জায়গাটা থেকে আপনি অনেক বেশি সুবিধাপ্রাপ্ত। আপনার এখন যেটা দরকার, আমি যেটা মনে করি, যে গায়ে গতরে খেটে হলেও, সবাই তো ভাই সবাই একরকম যায় না, তাই না? ভাগ্য তো সবাইকে একটা রাস্তায় সবসময় নিয়ে যান। আপনি হয়তো এখন লাখ টাকা ইনকাম করেন, কালকে হয়তো আপনি পথের ফকির, বা আপনি কালকে হয়তো পথের ফকির, পরের দিন যে আপনি বাদশা হবেন না এমন তো কোনো কথা নেই। আমরা তো নিয়তির উপর নির্ভর করি। কিন্তু সব জায়গাতেই আমাদের যে জিনিসটা ঠিক রাখা উচিত সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ। আপনি যদি আপনার পরিবারের প্রতি কিছু করতে নাই পারেন, আপনি অন্তত তাদের পাশে থেকে ওই আর্টসটা বোঝাতে যদি সমর্থ হতেন যে মা আমার ইচ্ছা আছে, আপনার সন্তানদেরকে যদি আপনার এতটুকু বোঝানোর সামর্থ্য থাকতো, বা আপনার স্ত্রীকে যদি এতটুকু বোঝানোর সামর্থ্য থাকতো যে আমার ইচ্ছা আছে, আমি খুব টেন্স, আমি যে ভরণ পোষণ দিতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমি কোনো অল্টারনেটিভ অপশন খুঁজতেছি না, আমি চাচ্ছি তোমরা ঢাকাতেই থাকো, যেভাবেই হোক গায়ে গতরে খেটে হলেও আমি একটা পরিশ্রম করে তোমাদেরকে একটা জায়গায় পৌঁছাতে চেষ্টা করতেছি, তাহলে আজকে সংসারের অবস্থাটা এরকম হতো না। আপনি 2 পয়সা রোজগার না করলেও সংসারের অবস্থাটা এরকম হতো না। যেহেতু আপনার এগেইনস্টে অনেক বড় কমপ্লেন দাঁড়িয়ে গেছে, যে সেটা আপনার স্ত্রীর জায়গা থেকে, সুতরাং আসলে সমস্যাটা সেখানেই তৈরি হয়েছে। আমি মনে করি আপনি আর অপশনের দিকে না গিয়ে আপনার বরং চেষ্টা করা উচিত, আপনার মেয়ে দুটো অনেক ছোট আছে, যে যেভাবেই হোক না কেন এদেরকে ভিকারুনের সাথে পড়াবেন, যেভাবেই হোক না কেন আপনি এদের একটা ভবিষ্যৎ নিশ্চিত করে দেবেন। এবং একটা ছেলের পক্ষে 2টো সন্তান মানুষ করা আমাদের এই ঢাকা শহরে খুব বেশি কঠিন কিছু না। হ্যাঁ, আপনি যদি চেষ্টা করেন তো আপনি পারবেন। আপনার হাজব্যান্ড লেখাপড়া করেছে? হ্যাঁ, বিএ পাস। কিবরিয়া ভাই, আমি এখানে একটু কথা বলি। শেষ, হ্যাঁ, আপনার কথা দিয়ে অনুষ্ঠানটা শেষ করবো। জি বলুন। এখানে হলো কি, আমার হাজব্যান্ড একটু সহজ সরল মানুষ, মনের দিক থেকে কিন্তু ভালো না। আপনি তার খারাপ কিছু বলেন না আমাদের পুরো অনুষ্ঠানে, কিন্তু এখন আমি দেখতেছি তার মেন্টালিটিটা আসলেই খারাপ হয়ে গেছে। এগুলা কিন্তু সে নিজের থেকে করছে না, এটাও কিন্তু আমি বুঝি, আমি তার সাথে দীর্ঘদিন ছিলাম। এখানে আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, মানে আমাদের সোসাইটিতে, পরিবারই মেয়েদের একটা কমন কমপ্লেইন থাকে। কমপ্লেইনটা হচ্ছে হাজবেন্ড নিজের সংসার দেখে না, তার বাবা মা তার বোনদের বেশি টেক কেয়ার করে। আপনি করেন না হয়তো বা, কিন্তু কমন একটা কমপ্লেইন থাকে। এই কমন কমপ্লেইনটা যে মানে কোনো ঘটনার প্রেক্ষাপটে আসে তা কিন্তু না, এটা মানে সংসারে আসার পর থেকেই এই জিনিসটা মেয়েদের মধ্যে চলে আসে। কেন জানি আসে ঠিক জানি না, হয়তো ইনহেরিটেড, কিন্তু এই কমপ্লেইনটা করা উচিত না।
উচিত নেই। এই কারণে আপনি যে একটু আগে বললেন যে আপনার হাজব্যান্ড তার বোনের কথা দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্স বা তার মায়ের কথা দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্স, যদি ইনফ্লুয়েন্স হয়েও থাকে তবুও আপনার বলা উচিত না। বলা উচিত না এই কারণে যে সে কোথায় বড় হয়েছে, তার মারপেটে এসছে, এগুলো আমি বলবো না। বরং বলা উচিত না এই কারণে যে এতে করে আপনার সমস্যাটার সমাধান হবে না, এটা বরং আরও জটিল আকার ধারণ করবে। আপনি কখনোই মানে যদি সমাধান চান তাহলে আমি বলবো যে কখনোই হোস্টিলিটি সম্পর্ক গ্রো করে, যেটার দ্বারা আপনার হাজব্যান্ড, তার পরিবার কিংবা আপনার সঙ্গে একটা দূরত্ব বা একটা শত্রুতা সম্পর্ক তৈরি হয় যে ধরনের কথার দ্বারা বা অ্যাক্টিভিটির দ্বারা, সেই ধরনের সম্পর্ক তৈরি করে একটা সাময়িক সমাধান পেলেও হয়তো বা পেতে পারেন, কিন্তু এটা দ্বারা আপনি চিরস্থায়ী কোনো ভালো সম্পর্কের মধ্যে থাকতে পারবেন না। সুতরাং সে যদি ওরকম কোনো কিছুর মধ্যে করেও থাকে, আপনার যদি মনে হয় যে না সে ননদের কথা শুনতেছে বা শাশুড়ির কথা শুনতেছে, তাহলে আমার মনে হয় যে তাকে একটা বেটার কাউন্সিলিংয়ের মধ্যে নিয়ে এসে চেষ্টা করেন। কোনো ধরনের ঝগড়াঝাটির মধ্যে না গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন যে এই জিনিসটা তোমার কাছে ছিল, এটা যদি তুমি এভাবে করতে তাহলে ভালো হতো। যদি সে না করে বারবার এটা করেন, যেহেতু আপনি তার সঙ্গে সংসার করবেনই, রাইট, আপনি বরং এটা নিয়ে ঝগড়াঝাটি করলে যেটা হবে যে আপনার প্রতি তার একটা মন যেটা আছে সেটা উঠে যাবে, এবং সেটাই হচ্ছে আমার যেটা মনে হয়। আমাকে একটু সুযোগ দিলে আমি জি, একটু sure. বলি। আমি চাচ্ছি আমার সংসারটা সে যেভাবে